আচ্ছা, এখন মনে হয় সমস্যা হচ্ছে না। সো এরপর হচ্ছে যে আপনার একাডেমিক রেজাল্টের সাথে সাথে হচ্ছে আপনি যদি রিসার্চ অপশনে যেতে চান, তাহলে হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট যদি কোনো রিসার্চ প্রোগ্রামে হচ্ছে কাজ করে থাকেন, যদি কোনো পাবলিকেশন থাকে, সেটা হচ্ছে ফান্ডিং গেইন করার ক্ষেত্রে হচ্ছে কাজে লাগে আর কি। আর মোস্ট অফ দ্য কেস হচ্ছে আপনি ইদার পিএইচডি তে অথবা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, তাহলে আপনাকে হচ্ছে আপনার সাইট থেকে আলটিমেটলি লেটার অফ মোটিভেশন লিখতে হয়, এবং হচ্ছে কিছু রেফারেন্স লেটার হচ্ছে দরকার হয়। রেফারেন্স লেটার গুলো নর্মালি এখানে হচ্ছে আপনার প্রফেসরদের কাছ থেকে হচ্ছে নিতে পারবেন। আর যদি হচ্ছে আপনি পিএইচডি প্রোগ্রামে যান, তাহলে আপনাকে হচ্ছে এটার সাথে সাথে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হয় যে আপনি কোন রিসার্চ প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন, ওই রিসার্চ প্রজেক্টে আসলে আপনার কনসেপ্ট আসলে কি, আপনার কন্ট্রিবিউশনটা কি হবে, সেটাকে ডিজাইন করে একটা লিটার পেপার হচ্ছে তৈরি করতে হয় আর কি। এন্ড দেন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে আইএলটিএস অথবা টুফেলস এর স্কোর লাগে, যদিও হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে আর কি। আর আমি একটু আগে বলেছিলাম যে পাবলিকেশনের কথা, যে পাবলিকেশন এমএসসি প্রোগ্রামের জন্য নট নেসেসারি, মানে ম্যান্ডেটরি না, বাট আপনি যদি হচ্ছে ফান্ডিং পেতে চান, স্কলারশিপ পেতে চান, তাহলে হচ্ছে আপনার পাবলিকেশন গুলো হচ্ছে অনেক বেশি দরকারি আর কি। আর আমি হচ্ছে এই স্লাইডে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমাদের অ্যাভেলেবল কয়েকটা কান্ট্রিতে হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এবং তাদের হচ্ছে রিকোয়ারমেন্টস এর হচ্ছে একটা স্লাইড হচ্ছে শেয়ার করে দিয়েছি, যে এই সকল দেশে আসলে এই সকল ইউনিভার্সিটি গুলোতে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা প্রচুর পরিমাণে যায়। এবং আমার যেহেতু সময় আসলে কম, স্যারও হচ্ছে ইফতারও করতে হবে, তো আমি এই স্লাইডটা সবার সাথে শেয়ার করে দিব। আমি শুধুমাত্র হচ্ছে এখন এটাকে হচ্ছে একটু ফাস্টার আসলে হচ্ছে র্যাপ আপ করার ট্রাই করবো আর কি। সো মালয়েশিয়াতে আসলে অনেক ইউনিভার্সিটিতেই হচ্ছে স্টুডেন্ট আছে। আমি যখন হচ্ছে এক্স জিওবিয়ানদের হচ্ছে প্রোফাইল শেয়ার করলাম, সেখানে দেখেছি যে ইউনিভার্সিটি অফ মালায়াতে হচ্ছে স্টুডেন্ট রয়েছেন আর কি। সো যেহেতু আমি এই স্লাইডটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আর কি, তো এই স্লাইডে আমি যেটা করেছি যে মালয়েশিয়াতে টপ যে সকল ইউনিভার্সিটি গুলো আছে, ওই ইউনিভার্সিটি গুলোতে ফান্ডিং এর অপশন আছে কিনা, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটাতে ফান্ডিং অপশন আছে, কোনটাতে পার্শিয়াল ফান্ডিং আছে। সাথে সাথে তাদের হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা হচ্ছে আমি এখানে হচ্ছে প্রোভাইড করেছি। আর ওই সকল ইউনিভার্সিটিতে আসলে টিউশন ফি আছে কিনা, এই টিউশন ফি সম্পর্কিত কমেন্টটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর কি। এখন কথা হচ্ছে এই মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিস গুলো আছে, সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে কখন অ্যাপ্লাই করবেন তার একটা পসিবল হচ্ছে ডাটা গুলো হচ্ছে আমি এখানে দেওয়ার ট্রাই করেছি। যে নর্মালি মালয়েশিয়াতে আসলে দুইটা সেমিস্টার হচ্ছে রান অন করে। একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এই সময় হচ্ছে শুরু হয়, আরেকটা হচ্ছে স্প্রিং সেমিস্টার নামে পরিচিত, যেটা আসলে অগস্ট বা সেপ্টেম্বরের দিকে শুরু হয়। তো এখানে আমি একটা কথা হচ্ছে আপনাদের সাথে বলে দিই, নর্মালি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দুইটা সেমিস্টারই হচ্ছে চলে, বাই সেমিস্টারই চলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস। একটা হচ্ছে এই ফেব্রুয়ারি ইনটেকে শুরু হয়, আরেকটা হচ্ছে কি আগস্ট অথবা হচ্ছে সেপ্টেম্বরে শুরু হয়। যদিও কিছু কিছু দেশে অথবা অনেক দেশেই আসলে কিছু কিছু ইউনিভার্সিটি আসলে ট্রাই সেমিস্টারও থাকে। তবে ইন দ্যাট কেস আমরা যে এমএসসি প্রোগ্রামের কথা বললাম, যদি আপনার রিসার্চ মোড হয়, সেটা এমফিল হয়, তাহলে এমফিল এর জন্য আলটিমেটলি হচ্ছে টাইম ডিউরেশনটা হচ্ছে থাকে না, তারা রিসার্চের জন্য যে কোনো সময় হচ্ছে স্টুডেন্ট নিতে পারে। তো মালয়েশিয়াতে যে সকল হচ্ছে গ্র্যান্ড পাওয়া যায় অথবা হচ্ছে গিয়ে স্কলারশিপ অথবা ফান্ডিং পাওয়া যায়, সে ওই সকল ফান্ডিং আসলে এমএসসি প্রোগ্রামের জন্য নর্মালি মালয়েশিয়ান যে কারেন্সি আছে, সেই কারেন্সিতে 1500 থেকে 3000-এর মধ্যে হয় আর কি, যদি আপনি এমএসসি প্রোগ্রামে অ্যাজ এ আর হিসেবে কাজ করতে পারেন। এরপর আসেন যে আমাদের প্রতিবেশী কিছু দেশ আছে একদম কাছাকাছি সাউথ এশিয়াতে। সিঙ্গাপুরের দুইটা ইউনিভার্সিটি আসলে পৃথিবীর র্যাঙ্কিং এ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক উপরের দিকে আছে। একটা হচ্ছে ন্যানন টেকনোলজি, যেটা এনটিইউ, এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। দুইটাই আসলে জয়েন্টলি এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 10-এ আছে, মানে দুইটা ইউনিভার্সিটি হচ্ছে 10। সো এই সকল ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে অনেক হাই, এবং এট দ্য সেম টাইম হচ্ছে এদের যে ইন্ডাস্ট্রিয়াল যে কোলাবোরেশনটা, সেটাও আসলে অনেক অনেক বেশি, যার কারণে ফান্ডিংটা তারা প্রচুর পরিমাণে দেয়। বাট ইন দ্যাট কেস হচ্ছে আমার যেটা বলার পয়েন্ট, সেটা হচ্ছে এই সকল ইউনিভার্সিটিতে যদি আমরা আসলে পড়াশোনা করতে যেতে চাই, তাহলে আমাদের একাডেমিক রেকর্ড থেকে শুরু করে বাকি যে পেপারস গুলো দরকার, সেগুলো আসলে অনেক বেশি স্ট্রং হওয়া দরকার, কারণ এখানে আসলে অ্যাপ্লিকেশন গুলো অনেক বেশি কম্পিটিটিভ হয় আর কি। এরপর আমি এখানে কিছু অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির নাম লিখেছি, তাদের র্যাঙ্কিং, ফান্ডিং এর অপশন আছে কিনা, এই সকল জিনিস হচ্ছে গিয়ে এখানে হচ্ছে প্রোভাইড করার ট্রাই করেছি। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফান্ডিং অপশন আছে, বাট এমএসসি লেভেলে আসলে এরা ফান্ডিংটা একটু কম দেয়।
শুধু আসলে অস্ট্রেলিয়াতে না, মোস্ট অফ দ্য কান্ট্রিতে আসলে এমএসসি তে ফান্ডিং কম আসে। তো অস্ট্রেলিয়াতে যদি হচ্ছে আপনি পড়াশোনা করতে যেতে চান তাহলে কিছু কিছু স্কলারশিপ আছে। তো ওই সকল স্কলারশিপ ছাড়া নর্মালি হচ্ছে তারা ফান্ডিংটা কম্পারেটিভলি হচ্ছে একটু কম দেয়। বাট এই সকল ক্ষেত্রে আপনি যদি পড়াশোনা করতে চান, যেহেতু হচ্ছে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম অনেক বেশি ডেভেলপড, এট দ্য সেম টাইম হচ্ছে লাইফ স্ট্যান্ডার্ডটাও হচ্ছে অনেক অনেক ডেভেলপড এরা। তো এই জন্য আলটিমেটলি এদের কস্ট থেকে শুরু করে অন্যান্য যে রিকোয়ারমেন্টস গুলো থাকে এডুকেশনাল, সেগুলো আসলে অনেক সিলেক্টেড প্রসেসে ওরা হচ্ছে গিয়ে সিলেক্ট করে। বাট আপনি যদি প্রপার ওয়েতে হচ্ছে গিয়ে এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করা ট্রাই করেন, ইনফরমেশন গুলোকে হচ্ছে গ্যাদার করেন, আলটিমেটলি হচ্ছে প্রোগ্রাম গুলো পেয়ে যাওয়া। কারণ অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণ হচ্ছে স্কলারশিপ দিচ্ছে রিসেন্ট ডেজ গুলোতে আর কি। তো অস্ট্রেলিয়াতেও আলটিমেটলি হচ্ছে 2টা সেমিস্টারে তারা রান করে নরমালি, যদিও কয়েকটা ইউনিভার্সিটি আলটিমেটলি তিনটা সেমিস্টারে হচ্ছে ট্রাই সেমিস্টারে হচ্ছে রান করে আর কি। তো একটা সেশন হচ্ছে ওই যে আগের মতোই ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে তারা নাই, আরেকটা জুলাই ইনটেক বলা হয়, বাট আলটিমেটলি সেমিস্টার শুরু হয় আগস্ট বা সেপ্টেম্বরে। এটা আসলে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি হচ্ছে ভ্যারি করে। তো এখানে যে ফান্ডিং গুলো পাওয়া যায় আরএসি অথবা টিএসি পাওয়া যায়, সেখানে আসলে তাদের জেনারেল পেমেন্টটা হচ্ছে এই অস্ট্রেলিয়ান ডলারে 2500 থেকে শুরু করে হচ্ছে 3000 পর্যন্ত হয় আর কি। এরপরে হচ্ছে কি আমাদের আমি একদমই পার্টিকুলারই একটা ইউরোপের কথা আমি বলবো, বাট পার্টিকুলারলি হচ্ছে জার্মানির কিছু ইউনিভার্সিটিস হচ্ছে নিয়ে আলোচনা করবো আর কি। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের নিয়ে কথা বলছি আর কি, তো এই টেকনিক্যাল এডুকেশনে আসলে জার্মানির বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে টিইউ মিউচেন বা মিউনিক্স যেটাকে আমরা বলি। তো জার্মানিতে 9টা ইউনিভার্সিটি আছে যারা আসলে এই টিইউ এই লিগে হচ্ছে আছেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে আছেন। তো আমি যারা এখানে আসলে আজকে প্রথমবারের মতো আসলে হায়ার স্টাডিজ এর সেমিনারে হচ্ছে অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য আসলে বলে রাখি যে জার্মানিতে আসলে ইউনিভার্সিটির প্যাটার্ন হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে এই টেকনিক্যাল ইউনিভার্সিটি যেগুলো, রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো, সেগুলো। আরেকটাকে বলা হয় হকশুলে বা নর্মালি অ্যাপ্লাইড সায়েন্সের যে ইউনিভার্সিটি গুলো থাকে। তো যেগুলো নর্মালি জেনারেল ইউনিভার্সিটি, সেগুলো হচ্ছে আসলে রিসার্চ বেস। তো এই রিসার্চ বেস ইউনিভার্সিটি গুলোর মধ্যে আলটিমেটলি যদি আমি টেকনিক্যাল এডুকেশনে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কথা বলছি আর কি, তো অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি আসলে আলটিমেটলি মিউনিখ। তো এখানে আরেকটা ইউনিভার্সিটি আছে, যদিও জার্মানির বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে এই এলএমইউ, যেটাকে হচ্ছে আমরা লুডিক ম্যাক্সিমিলিয়াস ইউনিভার্সিটি বলি বা ইউনিভার্সিটি অফ মিউনিখ নামে হচ্ছে পরিচিত। বাট এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স বা এই সকল দিকে হচ্ছে একটু বেশি ডেভেলপড। বাট আমরা যদি ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য যাই, তাহলে সবচেয়ে বেটার অপশনস গুলো হচ্ছে এই টেকনিক্যাল ইউনিভার্সিটিস গুলা। তো জার্মানির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে রেড মার্কিং এ দেখতে পাচ্ছেন যে এখানে কোনো টিউশন ফি নাই। যদিও কিছু কিছু ইউনিভার্সিটি আসলে এই বছর বা আগামী বছর থেকে হচ্ছে টিউশন ফি হচ্ছে গিয়ে ইনরোল করা হচ্ছে শুরু করে দিবে আর কি। বাট তারপরে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে আসলে এখন পর্যন্ত টিউশন ফি নাই। তো এটা একটা ভালো অপশন হতে পারে জিওবি থেকে শুরু করে টোটাল বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য। তো জার্মানিতে এই টিউশন ফি যদিও নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এরপরে আপনার ওখানে লাইফটিকে হচ্ছে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে জবের ব্যবস্থা আছে। এট দ্য সেম টাইম হচ্ছে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। এই স্কলারশিপ গুলো নিয়ে আমরা পরের স্লাইডে হচ্ছে একটু আলোচনা করব। বাট এইখানে যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স থাকে, সো আলটিমেটলি ইংলিশ জানলেই হয়। তবে আমি যে কথাটা হচ্ছে প্রথমে বলেছিলাম যে আপনি যদি অ্যারাউন্ড লাইফটাকে হচ্ছে এনজয় করতে চান, আপনাকে হচ্ছে জার্মান জানাটা বেটার। তবে কিছু কিছু সিটি আছে যেমন মিউনিক, দেন হচ্ছে বার্লিন, এই সকল সিটিতে আলটিমেটলি ইংলিশ দিয়ে শুধুমাত্র হচ্ছে কি আপনার লাইফটাকে হচ্ছে রান অন করা সম্ভব। কারণ এই সকল যেহেতু মেগা সিটি এগুলো, এখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক বেশি, যার কারণে জার্মান না জানলেও হচ্ছে চলে। সো এই সকল ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন, কি কি অপরচুনিটিজ হচ্ছে আছে, সেগুলো হচ্ছে আমি আপনাদের লিংকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেব, কিছু ওয়েবসাইট হচ্ছে শেয়ার করে দেব। তো আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করে দিই জার্মানিতে যে প্রচলিত যে সবচেয়ে বেশি পরিচিত যে স্কলারশিপ গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করি আর কি। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি প্রিপারেশন কি করে নেবেন। তো যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে এদের হচ্ছে কি ট্রিপল সিএসসি বা টেক্সটাইলে যাই হন, তো আমি আপনাদেরকে একদমই শর্টলি বলবো যে আপনার প্রিপারেশন নিয়ে শুরু করবেন
একদমই হচ্ছে 4th ইয়ারে ওঠার পর থেকেই, মানে আপনি ইউনিভার্সিটি যখন 4th ইয়ারে উঠবেন ট্রাই করবেন যে হচ্ছে আপনার আইএলটিএসটাকে হচ্ছে কি আপনার গ্রাজুয়েশন শেষ করার আগেই কমপ্লিট করে ফেলতে। যদি আপনার ডিসেম্বরে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়, আপনি অনায়াসেই হচ্ছে গিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, যেহেতু হচ্ছে ফেব্রুয়ারি এবং হচ্ছে অক্টোবর সেশন হচ্ছে আপনার কাছে অন থাকে। তো ইন দ্যাট কেস বেটার অপশন হচ্ছে যে, যদিও অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে যে আপনার ইউনিভার্সিটিতে কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার পড়াশোনা করেছেন, কিন্তু বেটার অপশন হচ্ছে যে আইএলটিএসটাকে হচ্ছে ফেস করা আর কি। তো এটার জন্য আমি পারফেক্ট সময় আসলে বলবো যে আপনি যখন হচ্ছে গ্রাজুয়েট, আপনি তো জানেন যে হচ্ছে আপনার ডিসেম্বরে শেষ হবে, ট্রাই করবেন যে আলটিমেটলি অক্টোবরের দিকে আসলে এটা দিয়ে দিতে, মানে যাতে হচ্ছে আপনার গ্রাজুয়েশনের সাথে সাথে আপনার আইএলটিএস এর সার্টিফিকেটটা হচ্ছে হাতে থাকে। তো আমি যদি হচ্ছে আসলে স্টেপ ওয়াইজ হচ্ছে কি একটু এক্সপ্লেন করা ট্রাই করি যে আপনি আসলে কি কি স্টেপ কমপ্লিট করে আলটিমেটলি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন টেরিটরিতে হচ্ছে পড়াশোনা করতে যাবেন, যে আপনি ইদার আমেরিকা রিজিয়নে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, নাকি ইউরোপে পড়াশোনা করতে যাবেন, নাকি হচ্ছে এশিয়ার মধ্যেই থাকবেন। সো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ টু সিলেক্ট এ টেরিটরি অর রিজিয়ন। এরপরে হচ্ছে আপনি যদি ইন্টারনেটে একটু সময় দেন, ওই সকল টেরিটরিতে যে আপনি সার্চ করতে পারেন। যদি আপনি অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে অস্ট্রেলিয়ার বেস্ট ইউনিভার্সিটি গুলো কোনগুলো, এবং বেস্ট ইউনিভার্সিটিস গুলো বাদ দিয়ে হচ্ছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে কাজ করে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভালো ইউনিভার্সিটি কোনগুলো। এটা দিয়ে সার্চ করাটা আসলে বেটার অপশন। এতে করে হচ্ছে আপনি ওই সকল ইউনিভার্সিটিতে বাঙালি কমিউনিটি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি বেশি থাকে তাহলে তাদের ডাইভার্সিটিটাও অনেক বেশি থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অপরচুনিটিস গুলো হচ্ছে বেশি থাকে। দেন আপনাকে হচ্ছে কি ইউনিভার্সিটি সার্চ করে আপনাকে হচ্ছে গিয়ে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে এমএসসি অথবা পিএইচডি এর জন্য কি কি প্রোগ্রাম আছে, তাদের রিকোয়ারমেন্টস গুলো কি কি, সেগুলো হচ্ছে চেক করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার অবশ্যই হচ্ছে সাবজেক্ট গুলো চেক করার পরে আপনাকে যে নির্দিষ্ট যে অ্যাডমিশন প্রসিডিউরটা আছে, অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আছে, তো আপনাদের জন্য সুখবর হচ্ছে এটা যে গত বছর পর্যন্ত অনেক ইউনিভার্সিটি আসলে অ্যাডমিশন প্রসেসের জন্য, অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আসলে হার্ড কপি চাইতো, মানে শুধুমাত্র হচ্ছে ইলেকট্রনিক কপি দিয়ে হতো না, একটা সার্টেন সময় হচ্ছে হার্ড কপি হচ্ছে প্রেরণ না করলে তারা অ্যাডমিশন দিত না। বাট এই বছর থেকে আলটিমেটলি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ আসলে ইলেকট্রনিক ভাবেই আলটিমেটলি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা হচ্ছে কমপ্লিট করে থাকে। ইউএসএ তো আগে থেকেই করে, ইউরোপে হচ্ছে আগে হার্ড কপি চাইতে, বাট এখন হচ্ছে ইলেকট্রনিক কপি গুলো দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায়। আর যদি আপনি রিসার্চ মোডে যেতে চান, ইন দ্যাট কেস আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হচ্ছে আপনাকে একজন প্রফেসর হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে। প্রফেসরকে হচ্ছে কনভিন্স করতে হবে যে তিনি হচ্ছে আপনাকে সুপারভাইজ করবেন, এবং তার কাছ থেকে যদি হচ্ছে আপনি কোনো ধরনের বেনিফিটস পেতে চান, যেমন হচ্ছে আরএ বা টি হিসেবে কাজ করতে চান, তাহলে আপনার প্রোফাইলটাকে হচ্ছে মেইলে উল্লেখ করে তাকে মেইল করতে হবে। তো এটা অনেক টায়ারসাম একটা প্রসেস। এখানে আসলে অনেক প্রফেসরদের আসলে মেইল করতে হয়। হার্ডলি আসলে কিছু প্রফেসর আসলে আপনার প্রোফাইল চেক করে হয়তো বা ভালো লাগলে তারা হচ্ছে ফিডব্যাক করে। তো এটা আসলে একটা প্রপার নেগোসিয়েশন আমি বলতে পারবো যে আসলে আপনি এখানে কি কি ভালো কাজ করেছেন। এখানে একটা খুব ইফেক্টিভ একটা প্যারামিটার হচ্ছে যে আপনি ওই সকল প্রফেসরদের মেল করার ট্রাই করবেন যাদের সাথে আপনার আন্ডার গ্রাজুয়েটে যে প্রজেক্ট আপনি করেছেন, অথবা যে ধরনের রিসার্চের কাজগুলো করেছেন, সেই টপিকস গুলো যাতে সিমিলারিটি থাকে। এতে করে হচ্ছে আপনার সিলেক্টেড হওয়ার প্রতিটা হচ্ছে অনেক বেড়ে যায়। এন্ড দেন হচ্ছে যে রিকোয়ারমেন্টস এর যে সকল ডকুমেন্টস এর কথা বলা হয় সেগুলো হচ্ছে রেডি করা, প্রপার ওয়েতে রেডি করা, বারবার করে চেক করে। এরপর যদি হচ্ছে কোনো ধরনের হেল্প দরকার হয়, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসলে ইন্টারন্যাশনাল ডেস্ক বা হচ্ছে স্টুডেন্টদের হেল্প করার জন্য একটা ডেস্ক থাকে, সেখানে মেল করলে কোনো ধরনের পেপার রেডি করতে যদি আপনার সমস্যা হয়, তারা হচ্ছে নর্মালি ইমেলের মাধ্যমে হচ্ছে আপনাকে কনসালটেশন দিয়ে থাকে আর কি। তো এখানে বাইরে অ্যাডমিশনের জন্য আলটিমেটলি অ্যাপ্লিকেশন করার জন্য আসলে একটা অ্যালার্ট বা ওয়ার্নিং একটা জিনিস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে নর্মালি আমাদের দেশের অনেক স্টুডেন্টরা আলটিমেটলি বিভিন্ন এজেন্সিতে যে আসলে ভিড় করে বাইরে পড়াশোনা করার জন্য। দেখবেন যে হরহামেশাই ফেসবুক গ্রুপে বা অন্য কোথাও হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে চলে, যে আমরা হচ্ছে ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে অথবা হচ্ছে কানাডাতে হচ্ছে গিয়ে স্কলারশিপ ম্যানেজ করে দেবো। তো এখানে একটা জিনিস আমি খুব স্ট্রংলি বলছি, এমফেসাইজ করে বলছি যে স্কলারশিপ ফান্ডিং আপনি পাবেন আপনার ক্যাপাবিলিটিস এর উপরে। আপনার একাডেমিক রেজাল্ট কত ভালো,
আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো কত ভালো, আপনার এক্সটেন্ডেড লার্নিং এর যে রিজিয়ন গুলো আছে, ব্রাঞ্চ গুলো আছে, সেগুলো কতখানি স্ট্রং। সো শুধুমাত্র তারা যে কাজগুলো করে যে আপনার এই ক্যাপাবিলিটি গুলো চেক করে শুধুমাত্র ম্যাচিং করার কাজটা করে দেয়। এই কাজটা আপনারা খুব ইজিলি বাসায় বসেই করতে পারেন। ইন দ্যাট কেস আপনাদের যেটা করতে হবে, একটুখানি সময় ইনভেস্ট করতে হবে আর কি। যে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে যে দেখতে হবে কি কি রিকোয়ারমেন্টস আছে, ওখানে কি কি স্কলারশিপ আছে, স্কলারশিপ গুলো পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আর কি। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে এই সকল জিনিস আসলে সময় না দিয়ে আমরা আসলে এজেন্সিতে চলে যাই। তো তারা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো আর কি, যে আপনাকে দিয়ে আপনার স্কলারশিপটা হচ্ছে গেইন করাবে, মাঝখান থেকে তারা একটা প্রফিট হচ্ছে নিয়ে নেয় আর কি। সো ইন দ্যাট কেস আমার সাজেশন থাকবে যে আপনার বাসায় বসে একটুখানি সময় ইনভেস্ট করেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে আলটিমেটলি এটা নিয়ে সমস্যা হবে না, আপনারা নিজেরাই জানতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমি এখানে আছি, আমি হচ্ছে হেল্প করার ট্রাই করবো। যেহেতু এটা অনলাইনে অনেক কিছু হচ্ছে ওইভাবে শেয়ার করা যাচ্ছে না, বাট যখন ইউনিভার্সিটি হচ্ছে ফিজিক্যালি রান হবে, কেউ যদি আমার সাথে হচ্ছে দেখা করতে চান, কোনো ব্যাপারে হচ্ছে কথা বলতে চান, অবশ্যই হচ্ছে হেল্পিং সাইড হিসেবে কাজ করবো। তো আমি হচ্ছে সময় নষ্ট না করে আসলে গ্রুপ ডিসকাশনে চলে যাচ্ছি আর কি। তো এখানে যদি কোনো স্টুডেন্টের হচ্ছে আসলে কোনো ব্যাপার নিয়ে কোয়েশ্চেন থাকে আর কি, তাহলে হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আমি তো যেহেতু হচ্ছে আমি এখন পর্যন্ত হচ্ছে আমি আসলে বাংলাদেশেই আছি, সো ইন্টারন্যাশনাল যে ফ্লেভারটা সেটা আমার মধ্যে এখনো আসে নাই আর কি। তো এখানে হচ্ছে রহমতুল্লাহ স্যার আছেন, আরো কিছু এক্স স্টুডেন্ট আছেন আমাদের গ্রিন ইউনিভার্সিটি আছে, ওনারা আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে সকল জিনিসকে আসলে কভার আপ করার ট্রাই করবেন আর কি। কে কি কোনো কোশ্চেন করতে চান? আমি সবাইকে যে কোশ্চেন করতে চান তিনি হচ্ছে আনমিউট করে দেন কোশ্চেনটা করেন, আমি দেন হচ্ছে সুইচ করে দিচ্ছি আর কি, যদি পার্টিকুলারলি কারো কাছে হচ্ছে কোশ্চেন থাকে। জি, আসলে সিজিপিএ এর কথাটা বলছেন স্যার, কাইন্ডলি সিজিপিএটা আসলে কেমন হলে ভালো হয় আর মিনিমাম কতটা দরকার, এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে সুবিধা হতো স্যার। সো স্যার আমি রহমতুল্লাহ স্যারের কাছে চলে যাচ্ছি আর কি। স্যার যদিও এখানে থাকতেও প্রচুর পরিমাণ হচ্ছে গাইডেন্স দিয়েছেন, আমাকেও গাইডেন্স দিয়েছেন, এর আগে যে স্টুডেন্ট গুলো চলে গিয়েছেন তাদেরকেও গাইডেন্স হচ্ছে দিতেন আর কি। তো স্যারকেই আসলে কোশ্চেনটা হচ্ছে আমি একটু চলে যাচ্ছি, যে স্যার আপনি যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে দেন আর কি। শিহাব স্যার দেখুন আসছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখানে মাসুম আমি মনে হয় সময় নিয়ে অ্যান্সার করব। অনলাইনে দেখলাম জেসিয়া আছে। হ্যাঁ জেসিয়া, কেমন আছো? মাঝখানে মনে হয় ফয়সাল রে দেখছিলাম লিস্টে। তো সিজিপি এর ব্যাপার সহ আমি আদার্স অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভটা আমি অনেক ভালো জানি। জার্মানি বা ইউরোপের কিছু কান্ট্রিতে আমি এক্সপ্লোর করছি অনেক, মানে অনলাইনে ওইগুলা শেয়ার করব। ইভেন শিহাব স্যার আছেন, হাসান মারুফ স্যার আছেন, এনরা দেশের বাইরে পড়ে আসছেন, ওনারা শেয়ার করবেন। সিজিপি আসলে যত বেশি তত ভালো। আমি শুধু ইফতারের আগে একটা জিনিস বলে চলে যাব, আমার আর 3 মিনিট আছে, এরপরে আমি এসে আবার জাস্ট 15 মিনিট পরে আমি আবার অ্যাড হবো, অন্যরা গাইডলাইন দিবে। সিজিপি তবে মান সম্মান বাঁচানোর জন্য যে আমাদের সামনে ইফতার করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা কিছু মনে করব না। আচ্ছা ইসে না, তারপরে অ্যাটলিস্ট আমি 10 মিনিটের একটা ব্রেক নিব। তো যেটা সিজিপি হচ্ছে কি, একদম গরিবানা হালের যে সিজিপি সেটা হচ্ছে 3, বিলো 3 হলে আসলে মান সম্মান টিকানো মুশকিল। তবে বাইরের দেশে আসলে সে কি বুয়েট থেকে আসছে না, কুয়েট থেকে আসছে না, গ্রিন থেকে আসছে, এগুলা মাপার আসলে টাইম নেই। তো সিজিপি তো সিজিপি, তো এটা একটা ভালো দিক যে বাইরের দেশগুলোতে আসলে রেসিস বা রেসিজম যে ব্যাপারটা এটা কম, সিজিপিটা মেইন। আর ডিপেন্ড করে নিজের ভিতরে কোয়ালিটি থাকলে সে নাম কামাবে। হয়তো বুয়েটের ছেলেরা বেশি বাইরে যায়, এই জন্য ওদের সুনাম বেশি। বাট প্রাইভেটের ছেলেরা বাইরে এসেও যে ছেলে, মানে আসলে ছেলে মেয়ে সবাই স্টুডেন্টরা বাইরে এসে যে ভালো করতেছে, এটা কিন্তু আসলে ওই ইউনিভার্সিটি সম্বন্ধে মানুষ জানবে, এরপরে পরের জন্য ব্যাপারটা ইজি হবে আর কি। ইউনিভার্সিটি মালায়াতে জেসিয়া গেছে, এরপরে যদি ফার্দার কেউ ওইখানে যায় তার জন্য ব্যাপারটা ইজি হবে আর কি। সো সিজিপিএ 3.50 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ, বাট বিলো 3 হচ্ছে আসলে খুবই খারাপ। এর মানে না যে বিলো 3 যেতে পারবে না। ইউএসএ তে আমার একটা ফ্রেন্ড আছে, আমি কিন্তু প্রাইভেটে পড়ছি, আসামেরতে পড়ছি, ওর সিজিপিএ কোনো মতে 2.6 ছিল আর কি। ইউএসএ যে মাস্টার্স করছে, এখন চাকরিও করে, আবার সিটিজেনও হয়ে গেছে। সো এটা কোনো ফ্যাক্টর না। একটু বেশি সিজিপিএ ভালো থাকলে প্লেসটা আগায় থাকে আর কি। আর ফার্দার ডিসকাশন পরে হবে, আমি আসতেছি 15 মিনিটস পরে। এখানে শিয়াব স্যার আছে, হাসান মারুফ আছে,
আর বাইরে মনে হয় মাইদুল না ফয়সাল আসছে আর জেসিয়া আছে, ওনারাও গাইডলাইন দিবেন। ঠিক আছে, টিল না, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। এরপর যদি কারো কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে আপনার কোশ্চেনটা একটু বলেন, আমি হচ্ছে দেন সুইচ করে দিচ্ছি আর কি ক্লাস করি। স্যার আমার আমি একটা জানতে কোশ্চেন ছিল। চাচ্ছি, ওয়ান বাই ওয়ান প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন। স্যার আমার ফ্রেন্ড মানে অনলাইনে সমস্যার কারণে নেটের জন্য ঢুকতে পারে না। ওর কোশ্চেন ছিল ওর ফ্রেন্ড নাকি মানে এইচবিএস বা মেডিকেল সিস্টেমে একটু সমস্যা ছিল। মেডিকেল বা এইচবিএস রোগী বা ব্লাড গ্রুপে কোনো প্রবলেম থাকলে নাকি কোনো এফেক্ট হবে হায়ার স্টাডির জন্য? আচ্ছা, ইন দ্যাট কেস ফয়সাল ভাই মনে হয় হচ্ছে আছেন আর কি আমাদের গ্রুপে, সো কাইন্ডলি এই কোশ্চেনটাকে যদি একটু ফেস করেন দেন অনেক বেটার হয় আর কি। হ্যালো, হ্যাঁ ফয়সাল ভাই, ওনার কোশ্চেনটা ছিল যে আলটিমেটলি যদি কারো কোনো হচ্ছে মেডিকেল প্রবলেম থাকে আর কি, ইন দ্যাট কেস হচ্ছে প্রসিডিউরটা কি বা প্রবলেমটা কি রাইজ হয় আর কি। বলতেছিলাম যে এইচবিএস একটা, যে এইচবিএস পজিটিভ থাকলে মানে যাওয়া যায় না, বা ইউরোপ কান্ট্রিতে ওটা কি সমস্যা হতে পারে কিনা? আচ্ছা, সো আমি হচ্ছে আপনার ফয়সাল কি শুনতে পাচ্ছ? ফয়সাল সম্ভবত একটু কানেকশনে ডিস্টার্ব করতেছে। স্যার আমি চলে এসেছি আবার। হ্যাঁ হ্যাঁ, ফয়সাল কি খবর, ভালো তো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আগে কোশ্চেন অ্যান্সারটা দিয়ে নাও আর কি। মানে ফিজিক্যালি আসলে কোনো প্রবলেম থাকলে আমাদের বাইরে যেতে কোনো প্রবলেম হয় কিনা, মানে কিছু কিছু আসলে আইডেন্টিফাইড প্রবলেম আছে আমাদের, সেসব আইডেন্টিফাইড প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে বাইরে যেতে কোনো প্রবলেম হয় কিনা, তুমি অ্যান্সার দাও। স্টুডেন্ট ভিসার জন্য ফিজিক্যালি প্রবলেমের সাথে কোনো সম্পর্ক নাই। যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় তাহলে ওই ক্ষেত্রে ফিজিক্যাল কোনো কিছু করে না, নরমালি হয়ে যাবে ওটা। আচ্ছা, আমি কোশ্চেন এই অ্যানসারটাকে একটু ইলাবোরেট করি আমার মতো করে আর কি, আমার যে নলেজটা আছে সেটা নিয়ে। আলটিমেটলি অ্যাডমিশন হচ্ছে একটা জিনিস আর ভিসা প্রসেসিং হচ্ছে আরেকটা জিনিস। আপনার নরমালি হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে আলটিমেটলি হচ্ছে ওনারা যেটা কনসিডার করে সেটা হচ্ছে আপনার একাডেমিক রেকর্ডস এবং সাথে সাথে হচ্ছে এর পাশাপাশি যে সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো আছে। অ্যাডমিশন আপনি পাবেন ডকুমেন্টস এর ভিত্তিতে, বাট ভিসা প্রসেসিং এর জন্য আপনার মেডিকেল স্টেটমেন্টটা দরকার হয়, তবে এটা হচ্ছে নরমালি জেনারেল যে ভিসা গুলো আছে। বাট আপনি যদি হচ্ছে স্টুডেন্ট ভিসাতে যেতে চান, আপনার অ্যাডমিশন আছে, তাহলে আলটিমেটলি মেডিকেল যে ইস্যু গুলো আছে তেমন কোনো ইফেক্ট করে না আলটিমেটলি। নেক্সট কোশ্চেন প্লিজ। ফয়সাল ভাই আপনি একটু কাইন্ডলি নেক্সট কোশ্চেনটা হচ্ছে কভার করবেন আর কি। স্যার আমার একটা কোশ্চেন আমার ছিল। একটা কোশ্চেন আছে। হ্যালো, জি করেন, ফয়সাল ভাই আছেন লাইনে, উনি অ্যানসার দিন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি শুনতেছি। আচ্ছা, এই যে সাজ্জাদ হোসেন অনেকক্ষণ ধরে ফোন দেওয়ার কল মানে কোশ্চেন করার চেষ্টা করতেছে। সাজ্জাদ একটু বলুন। বলো বলো। স্যার আমি জানতে চাচ্ছি, গ্রিন থেকে কি আপনারা ট্রাই করতেছেন? গ্রিন ইউনিভার্সিটি থেকে এরা কি সাহায্য করতেছে না, আপনারা নিজেই অ্যাপ্লাই করতেছেন বাইরে যাওয়ার জন্য? আমি একটু ক্লিয়ার জানতে চাচ্ছি। না, এখন পর্যন্ত আসলে মাসুম আমাদের সবার প্রথম আসলে মাসুমকে অনেক ধন্যবাদ। আসলে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আসলে উপস্থাপন করছে আমাদের সবার সামনে, খুব ইনফরমেটিভ ছিল আসলে। তো ওইখানে আসলে যে কয়জন আসলে জিওবিএন এর কথা বলা হয়েছে, গ্রিন ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে আসলে বাইরের ইউনিভার্সিটিতে গেছে, প্রত্যেকেই কিন্তু নিজের চেষ্টায় গেছে আর কি, এবং তাদেরকে মানে গাইড করার জন্য টিচাররা সবসময় ছিল আর কি। বিশেষ করে খান রহমতুল্লাহ স্যার আসলে অনেক হেল্প করছে স্টুডেন্টদেরকে, আমিও হেল্প করছি, মানে যারা আমাদের বাইরের এক্সপেরিয়েন্স আছে তারা আমরা হেল্প করার চেষ্টা করছি আর কি, স্টুডেন্টদেরকে কিভাবে যেতে হবে আর কি। স্টিল নাও এখনো আমরা হেল্প করে যাচ্ছি আর কি, বিভিন্ন স্টুডেন্ট এখনো আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। তবে গ্রিন ইউনিভার্সিটি আসলে এখানে কোনো ধরনের হেল্প করে না। গ্রিন ইউনিভার্সিটি যেটা করে যে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের গ্রিন ইউনিভার্সিটি কোলাবোরেশন আছে, যেমন মালয়েশিয়ান বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, চাইনিজ বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন আছে। সেই ক্ষেত্রে ওইসব ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন হয় তখন গ্রিন ইউনিভার্সিটি তোমাকে হেল্প করবে, তখন ওই অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো গ্রিন ইউনিভার্সিটি করে দিবে। তোমরা সম্ভবত ওই জিওবি যখন দেখাচ্ছিল যে বিভিন্ন স্টুডেন্ট বাইরে আছে, চায়নার দুইটা স্টুডেন্টের কথা লিখছিল ওইখানে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি চায়নাতে পরে, ওই দুইটা স্টুডেন্ট কিন্তু গ্রিন ইউনিভার্সিটি হেলথের মাধ্যমে গেছে আর কি। তো গ্রিন ইউনিভার্সিটি যেসব ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন থাকে সেখানে হেল্প করে, অথবা তারা পার্সোনালি আসলে মুভ করে আর কি। আচ্ছা, এখানে আরেকজন কোশ্চেন করছিল, শোভন শিকদার নাম, ও বলছে যে ডাজ এসএসসি এন্ড এইচএসসি এফেক্ট রেজাল্ট এফেক্ট অন হায়ার স্টাডি?
এটা তুমি ফয়সাল বলতে পারো আর কি চাইলে, এসএসসি এবং এইচএসসি আসলে আমাদের কোনো এফেক্ট করে কিনা আমরা যখন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যাই আর কি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র বিএসসি এবং আইএলটিএস টা কাজে লাগে, বাকি কোনো কিছু কাজে লাগে না। আর ডকুমেন্ট হিসেবে জমা দিতে হয় এসএসসি ডকুমেন্টটা, যে হচ্ছে আমি স্কুল কলেজ কমপ্লিট করেছিলাম সেই ডকুমেন্টগুলো জমা দিতে হয়, এছাড়া আর কোনো ধরনের ডকুমেন্ট দিতে হয় না। আচ্ছা স্যার এক্ষেত্রে আমার আমি একটা একটু কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আমি আগের কোশ্চেনটাতে একটু অ্যাড করছি, আমি আগের যে অ্যান্সারটা আছে সেখানে যে এসএসসি বা ইন্টারমিডিয়েটের যে রেজাল্টগুলো আছে সেগুলো আসলে ইফেক্টটা কেমন। সো নরমালি আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য যান তাহলে এখানে আপনার বেস যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার আন্ডারগ্র্যাড আর কি, মানে আপনি যে বিএসসি করেছেন বা অনার্স করেছেন সেইটা। বাট আপনি যদি কোনো ফান্ডিং এর জন্য আলটিমেটলি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে থাকেন বা কোনো প্রফেসরকে যদি হচ্ছে আপনি নক করে থাকেন, ইন দ্যাট কেস আপনার ইন্টেন্সিটি এবং হচ্ছে আপনার ক্যাপাবিলিটিটাকে শো করার জন্য আপনার হচ্ছে এই সকল জিনিস ইফেক্ট করে। যেমন আপনার যদি এসএসসি রেজাল্ট ভালো থাকে, ইন্টারের রেজাল্ট যদি ভালো থাকেন, 5 এ যদি হচ্ছে বৃত্তি পান, 8 এ যদি বৃত্তি পান, এই সকল জিনিস যখন আপনি প্রোফাইলে লিখবেন তখন আলটিমেটলি কনসিস্টেন্সিটা কিছু আলটিমেটলি শো করে, যে ওই প্রফেসর খুব ইজিলি হচ্ছে আপনাকে ক্যাচ আপ করতে পারবে যে আপনার প্রবাবিলিটি অনেক বেশি, আপনি হচ্ছে অনেক ছোটবেলা থেকেই অনেক বেশি অ্যাটেন্টিভ, অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। কনসিস্টেন্সিটা হচ্ছে তখন হচ্ছে ওনারা মেজার করতে পারবে। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ফর দ্য মাস্টার্স প্রোগ্রাম বেস হচ্ছে গিয়ে আপনার বিএসসি যেটা থাকে সেটা। নেক্সট কোশ্চেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, সজল স্যার। জি সজল বলো। স্যার হচ্ছে আমরা তো আসনালা থেকে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি স্যার, ডিপ্লোমাতে স্যার কোনো ইফেক্ট পড়বে হায়ার স্টাডি করার জন্য? এটা আমি মনে হয় আমাদের সাথে জেসিয়া উপস্থিত আছে এখানে। জেসিয়া শোনা যাচ্ছে আমাদের? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো আর কি। তুমি দেখো এটা অ্যানসার করার চেষ্টা করো একটু, আসলে ডিপ্লোমা করলে আমাদের কোনো এফেক্ট হয় কিনা আসলে। স্যার ডিপ্লোমা করলে আসলে ওই রকম কোন একটা এফেক্ট পড়বে না, কারণ স্যার এখানে আমি যতটুকু দেখছি আর কি, এখানে এসএসসি এইচএসসি বা ডিপ্লোমাটা আসলে ওইভাবে ওরা মেজার করেন আর কি। ওরা জাস্ট হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখবে যে বিএসসি রেজাল্টটা কেমন। তারপর হচ্ছে যদি প্রফেসর ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেক্ষেত্রে হচ্ছে পাবলিকেশনটা একটা ম্যাগনেটরি আর কি। পাবলিকেশনটা দেখে যে কতটুকু বা কি ধরনের পাবলিকেশন আছে বা কতগুলা পেপার আছে, তো এই আর কি। আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে। আরেকটা ইনফরমেশন আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন আসলে স্লাইড শো করতেছিল ওইখানে দুইটা স্টুডেন্টের কথা বলছিল, একটা হচ্ছে গিয়ে সুজন এবং আরেকজন হচ্ছে গিয়ে ফায়াজ। ফায়াজ এই দুজনের কথা, এবং আরো আছে আর কি, এরকম আরো এক্সাম্পল আছে। ওরা দুজনেই আসলে বেলজিয়ামে গেছে, ওরা দুজনেই আসলে ডিপ্লোমা কমপ্লিট করা আর কি। তো এটা একটা অনেকের একটা ধারণা ছিল যে ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি বিএসসি কমপ্লিট করলে সেটা আমি কি বাইরে যেতে পারবো কিনা আসলে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার সিজিপিএ তে 2.75, আমি কি আসলে বাইরে যেতে পারবো কিনা আসলে। তো এই ধরনের কমন কোশ্চেন কিছু থাকে আর কি নিজের মধ্যে আর কি। তো এগুলো আসলে বাইরে কোনো একটা ইফেক্ট করে না আর কি, যে তুমি ডিপ্লোমা করছো নাকি এইচএসসি করছো, এটা ওদের কাছে খুব একটা ইফেক্ট করে না। ওরা আসলে তোমার লাস্ট যে এডুকেশন যেটা হচ্ছে কি আমাদের বিএসসি, সেই এডুকেশনটাই ওরা আসলে অবজার্ভ করবে আর কি। এবং সিজিপিএটা তাদের কাছে আসলে ম্যান্ডেটরি না, তাদের কাছে ইফেক্ট করে না অনেক অনেক ক্ষেত্রেই আর কি। বাট হ্যাঁ তারপরেও একটা আমাদের একটা ব্যারিয়ার আছে যে 3 সিজিপিএ থাকলে সেই ক্ষেত্রে ভালো আর কি। এর থেকে কম থাকলে যে একদমই যেতে পারবো না, ইম্পসিবল ব্যাপার তা না, আসলে আমরা যেতে পারবো, সেক্ষেত্রে একটু হার্ড ওয়ার্ক করতে হবে আর কি, এরকম কিছু আর কি। এই ক্ষেত্রে স্যার হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির মানে অ্যাপ্লিকেশন বা ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টে ওরা হচ্ছে ইয়ে করে দেয় আর কি, উল্লেখ করে দেয় যে মিনিমাম কত সিজিপিএ থাকলে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। সেই ক্ষেত্রে মানে আমি যখন অ্যাপ্লাই করছি আমি সার্চ করে যেটা দেখলাম মিনিমাম 3 থাকলেই মোটামুটি সব জায়গাতেই অ্যাপ্লাই করা যায় আর কি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার, যে আমরা যখন কোনো দেশে অ্যাপ্লাই করতে যাই অনেকেই বলে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখাতে হয় স্যার, এই বিষয়টা স্যার সম্পর্কে। সো এইটার আসলে অ্যানসারটা আমি চাচ্ছি যে আসলে ফয়সাল ভাই দেখ, কারণ ওনার হচ্ছে এই সকল ব্যাপারে এক্সপেরিয়েন্স হচ্ছে আছে আর কি। ফয়সাল ভাই আছেন তো আমাদের সাথে? আছি। ব্লক অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দেখাতে হয়। যদি জার্মানির কথা বলি তাহলে এই বছর হচ্ছে 10,236 ইউরো আপনার অ্যাকাউন্টে
আসতে হবে এবং হচ্ছে ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি এখানে আসবেন এবং আপনার প্রতি মাসের যে মান্থলি এক্সপেন্সটা থাকে ওই অ্যাকাউন্ট থেকে আসবে। তো ওই ডকুমেন্টটা জমা দিতে হয় যে আপনি এখানে আসার পরে লিভিং এক্সপেন্স আপনি ক্যারি করার মতো ক্যাপাবল আপনি, এই জন্য ওটা জমা দিতে হয়। ওটা কি নিজের অ্যাকাউন্টে থাকতে হবে? ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এই ক্ষেত্রে বলে দিই, আসলে হ্যাঁ অ্যাকাউন্টটা হচ্ছে আপনার নামে থাকে এবং সেটা হচ্ছে আপনি যে কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রিতে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা করতে হয় আর কি, ব্লক অ্যাকাউন্ট। সো এটা আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা থাকে, শুধুমাত্র এখানে হচ্ছে লিমিটেশন থাকে যে আপনি পার মান্থে এত টাকা করে হচ্ছে হাইয়েস্ট এখান থেকে উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে মান্থ ওয়াইজ হচ্ছে আপনাকে মানে ইউজ করতে হয়। তবে এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এটা কিন্তু সকল দেশের জন্য আসলে ম্যান্ডেটরি না। কিছু কিছু দেশের ক্ষেত্রে যদি আপনি সেলফ ফান্ডেড স্টুডেন্ট থাকেন, ইন দ্যাট কেস হচ্ছে এই টাকাটা হচ্ছে দরকার হয়। মানে সেলফ ফান্ডেড বলতে আসলে এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে টিউশন ফি, আবার আলাদা একটা ব্যাপার থাকে। শুধুমাত্র এটা এই ব্লক অ্যাকাউন্টের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স যেটা আছে সেটাকে কভার আপ করার জন্য আসলে ব্লক অ্যাকাউন্টটা আসলে প্রচলিত। আমি ইন দ্যাট স্টেজে হচ্ছে যে সিএসসি ডিপার্টমেন্ট থেকে যদি পার্টিকুলার কোনো কোশ্চেন করতে চান, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সিএসসি রিলেটেড যদি কোনো কারো মিসকনসেপশন থাকে, সিএসসির কোনো একটা নির্দিষ্ট টপিকস বা সাবজেক্ট নিয়ে যদি তার প্রবাবিলিটি চেক করতে চান যে এটার ফিল্ড কেমন, অথবা সিএসসি রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকেন, তাহলে এই মুহূর্তে আমি করার জন্য হচ্ছে অনুরোধ করছি, কারণ জেসি আপুকে হচ্ছে আমি সুইচ করে দিব ওই কোশ্চেনটা। সিএসসি থেকে কেউ আছেন এখানে? হ্যাঁ আছি। জি জি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই। না, এখন আপাতত কোনো কোশ্চেন নাই। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি জি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন 201 ছিল, ব্যাচ। শাহরিয়ার হাসানের একজন একটা কোশ্চেন ছিল, আমরা কি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবো বিএসসি করার জন্য? ক্রেডিট জি ট্রান্সফারের স্যার, কোনো সেম কোশ্চেন আমার 201 থেকে। ক্রেডিট ট্রান্সফারের বিষয়টা আমার মনে হয় শিহাব স্যার খুব ভালো বলতে পারবে। শিহাব স্যার যদি বলে আমাদের একটু। ক্রেডিট ট্রান্সফার আমি চাই না কেউ ক্রেডিট ট্রান্সফার করে যাক পার্সোনালি, কারণ স্যারের হচ্ছে গিয়া এইসব বিষয়ে ভাস্ট নলেজ। স্যার প্রায় 15 বছর ইউরোপে ছিল এবং স্যারের এইসব বিষয়ে অভিজ্ঞতা শেষ নাই কোনো আর কি। স্যার করা যায় কিনা আপনি একটু সেটা বলেন আর কি। ক্রেডিট ট্রান্সফার করে ডেফিনেটলি করা যায়। আমি ইউল্যাবে যখন ছিলাম আমাদের একটা স্টুডেন্ট জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করে গেছে। ক্রেডিট ট্রান্সফারটা একটু কমপ্লেক্স, কিন্তু ডেফিনেটলি করা যায়। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে মানে ইজিলি করা যায়। মানে এটাতে ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অ্যাডভান্টেজ আছে পাবলিক ইউনিভার্সিটি থেকে, কারণ আমাদের যে ক্রেডিট সিস্টেম, আমাদের যে টোটাল যে সার্টিফিকেশন এবং একদম রেগুলার যে আমাদের ট্রান্সক্রিপ্ট গুলো তৈরি হয়, এটা ওদের সাথে অ্যাডাপ্টেবল। তাহলে আমরা যদি কোনো ইউনিভার্সিটির সাথে এই ধরনের আমার অ্যাডমিশন হয়, তখন আমাদের এই ডকুমেন্টেশন থেকে ওরা দেখবে যে আমার কোন কোন ক্রেডিট গুলো অলরেডি ডান এবং কোনটা আমার করতে হবে, ওইভাবে ট্রান্সফার করে যাওয়া যায়। তবে ওই জিনিসটার মধ্যে বেশ মানে কমপ্লেক্সিটি আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার যে কোশ্চেনটা ছিল ওটার অ্যানসারটা স্যার আমি ক্লিয়ার হইতেছে না স্যার, একটু আবার যদি জি মিস্টার সাকিব, আপনার কোশ্চেনটা তাহলে আমাদের একটু রিভাইভ করে দেন আর কি। কি কোশ্চেন যেন ছিল? স্যার বলতেছিলাম যে আমার ফ্রেন্ড ওই বিসসি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন যে হায়ার স্টাডির জন্য মাস্টার্স করার জন্য, কিন্তু ওর এইচবিএস পজিটিভ আছে, এখন কি তার এটা মেডিকেলের কোনো সমস্যা হবে স্যার, এটা জানার ইচ্ছে ছিল। এটা ডিপেন্ড করতেছে তুমি আসলে কোন। হ্যাঁ স্যার বলেন, স্যার বলেন। কি পজিটিভ এটা বুঝতেছি না, কি পজিটিভ? এইচবিএস পজিটিভ। এইচবিএস কি? মানে স্যার ওই যে হাঁপানি মনে হয় এইচবি না, জন্ডিস জন্ডিস সমস্যা মেবি। হেপাটাইটিস বি? জি স্যার। স্যার হেপাটাইটিস বি এর সমস্যা সেটা বলতে চাচ্ছি। হেপাটাইটিস বি পজিটিভ মেবি। আমি যদি পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাকে বলি, এটা সমস্যা প্রথমত আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনে তো এই ইনফরমেশন যাবেই না। ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোনো প্রসেসেই এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না। আপনি অ্যাডমিশন পাবেন, স্কলারশিপ সবই পাবেন, তারপরে আপনাকে যেতে হবে ভিসার জন্য। ভিসার যখন আপনি ফেস করতে যাবেন তখন কিছু কিছু এমবিসিতে আপনাকে একটা মেডিকেল রিপোর্ট, যেমন ইউরোপে আপনাকে একটা মেডিকেল রিপোর্ট দিতে হয়। এই মেডিকেল রিপোর্টও আপনি 3000 3,500 টাকা দিয়ে কিনতে পারেন, মানে বানাইতে পারেন, মানে ওইটাও আপনি ফেক আপ করতে পারেন। তারপরেও
ডেফিনেটলি আপনি বিদেশে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার দেখতে হবে যে আসলে আপনি সত্যিকারের মেডিকেল স্ট্যাটাসটা কিরকম। যদি আপনি মনে করেন যে না আপনি সার্ভাইভ করতে পারবেন, বিদেশে যাবেন, এটা আপনার নিজের কাছে। আপনি যে ওখানে গেলে তখন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, আপনি কমপ্লিটলি কাভার্ড, আনলিমিটেড আপনার মেডিকেল অ্যাক্সেস। তো আমি বলবো যে এই ধরনের ফিজিক্যাল কন্ডিশন কোনো প্রবলেমই না, ডেফিনেটলি কোনো প্রবলেমই না। স্যার ইন দ্যাট কেস স্যার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটু কম লাগে, মানে রিসেন্ট ইয়ার্স গুলোতে হচ্ছে কেউ যদি জব সিকার্স হয় আর কি, জবের জন্য যায়, তাহলে মেডিকেল রিপোর্টটা হচ্ছে ম্যান্ডেটরি। আর যদি কেউ আসলে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইন দ্যাট কেস মেডিকেল রিপোর্ট মনে হয় দরকার হয় না আর কি, ম্যাক্সিমাম এখন আর কি, ম্যাক্সিমাম কয়েক বছর ধরে আর কি। আগে হয়তো বা ম্যান্ডেটরি ছিল আর কি, কিন্তু যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের হচ্ছে শুধু মেডিকেল ইন্স্যুরেন্স লাগে আর কি এখন। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম ত্রিপুল। জি 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 বলেন। সাজ্জাদ হুসাইন। আচ্ছা, সাকিব বিশ্বাস। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি পাবেল হাসান বলেন। স্যার যে বলেন স্কলারশিপ পাওয়ার জন্য হচ্ছে একটা পাবলিকেশনের যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি ওই জিনিসটা বুঝতে পারিনি, পাবলিকেশন জিনিসটা কি? সো এইটা হচ্ছে আমি সুইচ করে দিচ্ছি আসলে জেসি আপুকে আর কি, কারণ জেসি আপুর হচ্ছে পাবলিকেশন ছিল, আমি যতদূর জানি। তো পাবলিকেশনটা হচ্ছে আমাদের আমরা যখন 4th ইয়ারে উঠি তখন আমাদেরকে একটা মানে একটা স্পেসিফাইড টপিকের উপরে রিসার্চ করতে হয়, মানে যেটা হচ্ছে আমরা থিসিস ডিসার্টেশন হিসেবে সাবমিট করি আর কি। তো আপনারা যখন চাবেন বা আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড আছেন তাদেরকে একটা পাবলিকেশন করতে হয়। আপু কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় কারো একজনের মাইক্রোফোনটা একটু মিউট করে দেওয়া উচিত, কারণ আশপাশ থেকে অনেক নয়েজ আসতেছিল। হ্যাঁ আপু, এখন শোনা যাচ্ছে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, শুধু আপনি আনমিউট অবস্থায় আছেন। আচ্ছা ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, আমাদের 4th ইয়ারে ওঠার পরে ট্রিপলি হোক, সিএসসি হোক আর টেক্সটাইল হোক, আমাদের সবারই একটা কিন্তু থিসিস আছে, একটা 6 ক্রেডিটের কোর্স। তো থিসিসটা হচ্ছে সাবমিট করতে হয় আর কি। তো যারা হায়ার স্টাডিজ এর জন্য ইন্টারেস্টেড বা হায়ার স্টাডিজ করতে চান বাইরে, তাদেরকে হচ্ছে আপনারা যেটা করতে পারেন যে থিসিসটাই আপনারা একটা কনফারেন্স ভার্সন হিসাবে সাবমিট করতে পারেন, সেটা IEEE তে করতে পারেন, সেটা ACMA করতে পারেন, বা যে কোনো ইয়েতে করতে পারেন। তো সেটা IEEE তে করাটাই হচ্ছে বেস্ট আর কি, কারণ IEEE বিভিন্ন ধরনের কনফারেন্স হয়, মানে প্রতি বছরই হচ্ছে, প্রতি মাসেই হচ্ছে, সো এটাতে করা খুব টাফ না। তো মিনিমাম লেভেলের, মিনিমাম কোয়ালিফাইড একটা পেপার যদি আপনি লিখতে পারেন তাহলে ওটা IEEE তে সাবমিট করতে পারেন। দেন তারা যদি মনে করে যে আপনার কাজটা হচ্ছে অ্যাকসেপ্টেড বা আপনি যে কাজটা করেছেন সেটাতে সামথিং নিউ আছে, তখন তারা অ্যাকসেপ্ট করবে। তো তখন তারা যদি অ্যাকসেপ্ট করে তখন সেটা আপনার পাবলিকেশন হিসাবে কাউন্ট হবে আর কি। তো এটাই হচ্ছে বেসিক্যালি পাবলিকেশন। আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? বা আপনি কি থ্যাংক ইউ আপু, হ্যাঁ বুঝতে পারছি, আই গট ইট। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার একটু যদি রিভিউ করেন। আরেকবার রিভিউ করব? আচ্ছা ওকে, আমাদের সবার কিন্তু একটা থিসিস সাবমিট করতে হয়, তাই না? 4th ইয়ারে যখন উঠি আমরা, তো পাবলিকেশনটা হচ্ছে আসলে আপনি কোন সাবজেক্টের উপরে রিসার্চ করতেছেন সেটা আর কি পাবলিকেশন। এখন সেটা আপনি একটা টপিক চুজ করলেন, সেই টপিকের উপরে আপনি অনেকগুলো পেপার স্টাডি করলেন, তারপর পেপার স্টাডি করে হচ্ছে আপনার নিজের কাছে মনে হলো যে না, ওরা এই কাজটা এইভাবে করছে, আমি যদি এই কাজটার মধ্যে একটু নতুনত্ব নিয়ে আসি তখন হচ্ছে এই জিনিসটা আরেকটু মডিফাইড হবে। মানে কাজের এক্সিস্টিং কাজে একটা মডিফাইড ভার্সন হচ্ছে আপনি আপনার অ্যালগরিদম দিয়ে বলেন বা আপনি আপনার যে কোনো লজিক দিয়ে একটা ইমপ্লিমেন্ট করলেন। করার পরে এটা আপনি করবেন কি, IEEE এর বিভিন্ন ধরনের কনফারেন্স হয় বা ওদের বিভিন্ন ধরনের আর্টিকেল ইয়ে হয়, তো ওগুলাতে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এগুলা পেয়ার রিভিউর জন্য যাবে। তো পেয়ার রিভিউতে যদি আপনার কাজটা হচ্ছে তাদের কাছে অ্যাকসেপ্টেড বলে মনে হয়, তখন তারা ওইটাকে অ্যাকসেপ্ট করে IEEE এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরি যেটা, সেটাতে হচ্ছে তারা আপলোড করে দিবে আর কি। তো তখন আপনার যে কাজটা সেটাই হচ্ছে আপনার একটা রিসার্চ পাবলিকেশন। আচ্ছা,
এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে আমরা পাবলিকেশনের কথা বলছি, এই জার্নালস গুলো যে পেপার গুলো একসেপ্ট করবে এর জন্য কি মিনিমাম কোনো রিকোয়ারমেন্টস আছে যে পেপারের লেভেলটা এরকম হতে হবে বা এরকম হাই হ্যাঁ কোয়ালিটির অবশ্যই। পেপার হতে হবে? হ্যাঁ অবশ্যই রিকোয়ারমেন্ট বলতে কি, আপনি মনে করেন একজন একটা কাজ করলো, আপনি সেম টু সেম ওই কাজটাই যদি করে সাবমিট করে দেন, তখন কিন্তু সেটা আপনার অবশ্যই রিজেক্টেড হয়ে যাবে। মিনিমাম একটা লেভেল থাকতে হবে। মনে করেন যে একটা অ্যালগোরিদম তারা একটা এক্সিস্ট করছে এখন, বা তারা একটা কোন একটা অ্যালগোরিদম মনে করেন যে অলরেডি পাবলিকেশন আছে বা অলরেডি হচ্ছে তারা এই অ্যালগোরিদমটা নিয়ে কাজ করতেছে। এখন আপনার কাছে ওই পেপারটা পড়ে মনে হলো কি যে না, এই অ্যালগোরিদমটাকে যদি আমি এইভাবে না করে ওইভাবে করি তাহলে এই জিনিসটাতে আরেকটু এফিসিয়েন্সি বেশি আসবে, এটার কমপ্লেক্সিটিটা আরেকটু বেশি হতে পারে, এটার থ্রুপুটটা একটু কম হতে পারে বা থ্রুপুটটা একটু বেশি হতে পারে, এরকম ভাবে আপনি চিন্তা করলেন, তো করে আপনি আপনার মতো করে একটা পেপার লিখলেন, লিখে হচ্ছে সাবমিট করলেন। তখন তারা এটাকে বিভিন্ন ভাবে রিভিউ হবে 2-3 বারে। তো রিভিউতে যদি মনে করে যে না অ্যাকসেপ্টেড হওয়ার মতো, তখন তারা একটা রিভিউ দিবে আপনাকে যে এটা অ্যাকসেপ্টেড। আর যদি মনে করেন যে না এটা রিভিউ করে তারা যদি মনে করে যে রিজেক্ট করে দিবে তারা, তখন রিজেক্ট করে দেওয়ার মধ্যে আপনাকে আবার কমেন্ট দিয়ে দিবে যে কি কি কারণে হচ্ছে আপনার পেপারটা রিজেক্ট হয়েছে। সো পরবর্তীতে আপনি যদি চান তাহলে তাদের সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আপনি আপনার পেপারটাকে ওইভাবে যদি ফিক্সিং করেন, তাহলে আবার পরবর্তীতে সাবমিট করলে আবার ওইটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা আমি আমি একটু আরেকটু জেসিয়ার add সাথে করতে চাইবো, অ্যাড সেটা করি। হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আপনি বললেন যে আমাদের ফাইনাল সেমিস্টারে হচ্ছে আমাদের যেটা থিসিস পেপার থাকে সেটাকে আমরা পাবলিশ করতে পারি, কিন্তু হ্যাঁ অবশ্যই। আমার যতদূর ধারণা, মানে আমি একটু জানি সেটা হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি যদি দেখি, যেমন আইআইটির কথাই যদি বলি, ওখানকার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরও একাধিক পেপার থাকে। আমাদের গ্রিনে কি সেই সুযোগটা আছে যে একজন স্টুডেন্ট চাইলে সে একাধিক পেপার নিয়ে কাজ করতে পারে বা হ্যাঁ অ্যাটলিস্ট হ্যাঁ চেষ্টা করতে পারে? এই এবং সেই জেসিয়ার সাথে প্রসিডিউরটা আসলে কি? তুহিবুর কথা বলতেছে না, তুহিবুর রহমান না? ইয়েস স্যার। হ্যাঁ শোনো, আমি জেসিয়ার সাথে একটু অ্যাড করে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, আপাতত পাবলিকেশন কি জিনিস এটা নিয়ে মাথা না ঘামালেও হবে। যারা ফাইনাল ইয়ারে তারা হচ্ছে পাবলিকেশনের ব্যাপারে করো, এটা হচ্ছে একটা মানে অন্যতম বড় ধরনের সাহায্য, তোমাকে হেল্প করবে পাবলিকেশন থাকলে। কিন্তু এটা যে 100% ম্যান্ডেটরি ঠিক তাও না। মাস্টার্স প্রোগ্রামে ফান্ডিং এর জন্য জিনিসটা হচ্ছে কাজে লাগে। আর পাবলিকেশন কি বা রিসার্চ কি, আসলে হায়ার স্টাডিতে মানুষ কি করে, তোমরা তো ছোট মানুষ নিচের দিকে পড়তেছো, তো হায়ার স্টাডিতে আসলে করে কি, দুনিয়াতে এই যে যত ধরনের টেকনোলজি দেখো, সে ব্যাংকিং খাতে হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, মেডিকেল সেক্টর হোক, এখানে গবেষণা চলে। তো গবেষণাতে কি করে যে একজন থাকে, মনে করো প্রফেসর, তার আইডিয়া আছে, তাহলে তার সাথে ছোট যে মাথা ছোট কিন্তু গায়ে শক্তি আছে, এরকম কথা বলবো না, এই গায়ে শক্তি আছে, খাটতে পারবে, কিন্তু প্রফেসরের মাথা কাজ করে, আর টিএ আর ওদের হচ্ছে ই কাজ করে। বাবা আমি কথা বলতেছি, আচ্ছা যাও। তো এইখানে হচ্ছে ফর এক্সাম্পল আমার পিছনে একটা লাইট আছে, এই লাইটটা মনে করো প্রত্যেকদিন 5 টাকার বিদ্যুৎ খায়, অন্য রুমে যাও। এখন এই লাইটটাকে যদি আমি এরকম ডেভেলপ করতে পারি না, যে আমি লাইট এমন একটা বানাইছি সেম আলো দিবে কিন্তু প্রত্যেকদিন 4 টাকার বিদ্যুৎ খাবে, তাহলে এটা হচ্ছে একটু এনার্জি এফিশিয়েন্ট লাইট হলো। তাহলে এটা করতে গেলে কোথায় চেঞ্জ আনা লাগবে, এটা তখন এই রিসার্চাররা এই কাজটা করে। এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আসে অথবা রিসার্চ ল্যাব থেকে আসে। তো আমরা বিএসসি লেভেলে, আমি সত্য করে বলি আমার নিজের কোনো পাবলিকেশন ছিল না, আমার যা হয়েছে সব মাস্টার্স লেভেলে। তো ব্যাচেলারে থাকলে এটা একটা প্লাস পয়েন্ট। আর ব্যাচেলারে হচ্ছে পাবলিকেশন যে হতেই হবে এরকম না। আর কোয়ালিটি আপাতত চিন্তা করার দরকার নাই, যদি একদম ছোটখাটো ভাবে কোনো একটা কনফারেন্সে একটা পেপার করতে পারো আলহামদুলিল্লাহ। যদি মাসুমের মতো এই বয়সে যদি জার্নাল পেপার করে ফেলতে পারো Q1 জার্নালে, এটা আরো বেটার। মাসুম মানে যে তোমাদের হোস্ট আর কি, ও কিন্তু এই রানিং অবস্থাতেই কিন্তু আইএসআই পেপার পাবলিশ করে ফেলছে। সো পেপার কিভাবে পাবলিশ করে, কিভাবে করতে হয়, রিসার্চ কিভাবে করে, এই জিনিসগুলো তোমরা ডিপার্টমেন্টাল স্যারদের কাছে, যে আরো আমাদের যারা সিনিয়র স্যার সবাই আছেন, যারা চেয়ারম্যান স্যার আছেন, মানে শিয়াব স্যার, হাসান আল স্যার, শাহরিয়ার ভাই, আহমেদ আল মনসুর স্যার, আরো নতুন স্যাররা আসছে, বা যে ফিজিক্সের ওরা আছে, এরা সবাই কিন্তু রিসার্চ করতেছে, বিভিন্ন লেভেলেরা এসে পাবলিকেশন করে। সো ওইটা নিয়ে হচ্ছে বেশি মাথা ব্যথার দরকার নাই। আর তুমি কাটো বসে যাও। আর হচ্ছে কনফারেন্স পেপারটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কনফারেন্স পেপার হলো আসলে হাতে খড়ি, কিরকম যে আগামীকাল হচ্ছে আমার
মেইন দৌড় আছে, 100 মিটার দৌড় দিতে হবে। আমি আজকে বিকেল বেলা একটু মাঠে দৌড়াইলাম, একটু শরীরটা ফিট করলাম। কনফারেন্স পেপারটা আসলে এরকম একটা ফিটনেস যে হ্যাঁ এ দৌড়াইতে পারে, ফিটনেস দেখলে যাতে বোঝা যায়। মেইন পেপার হচ্ছে জার্নাল পেপার। তো ব্যাচেলার লেভেলে কোন একটা টপিকে যদি ন্যূনতম একটা কনফারেন্স পেপারও করতে পারো, এটা হচ্ছে মোর দেন এনাফ। তাহলে এটা তুমি রেফারেন্স দিলে প্রফেসর বুঝবে যে না এই ছেলে পেপার লিখতে জানে। এরপরে হচ্ছে তুমি বুঝছি তাহলে এর দিয়ে আমি কাজ করাইতে পারবো, আমাদের সে টিমে কাজ করতে পারবে। এটা একটা ব্যাপার আর কি। বুঝা গেছে? তুহিবুর না কে কোশ্চেন করছিল? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। স্যার ইন দ্যাট কেস আমি হচ্ছে কি যারা হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, আমাদের মনে হয় স্যার মানে আমরা হচ্ছে যে রিসার্চ এন্ড পাবলিকেশন নিয়ে হচ্ছে একটা সেমিনার হচ্ছে অ্যাটেন্ড করা যেতে পারে, অর্গানাইজ করা যেতে পারে, বিশেষ করে থার্ড ইয়ারের শেষে যারা আছে তাদেরকে নিয়ে, যাতে করে এই পাবলিকেশন দেন হচ্ছে রিসার্চের ব্যাপারগুলো যাতে আরো ভালো করে জানতে পারে আর কি এটা নিয়ে। সো এখন আমি সজীব বিশ্বাসের কাছে চলে যাচ্ছি আর কি। আপনি হ্যান্ড রাইজ করেছিলেন আর কি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার অনেকে ইউনিভার্সিটিতে তো স্যার মানে আইএলটিএস একসেপ্ট করে, আবার অনেক ইউনিভার্সিটিতে জিআরই অথবা অনেক ইউনিভার্সিটিতে টোফেল। এখন স্যার কোনটা বেশি প্রেফারেবল? রহমতুল্লাহ স্যার। আচ্ছা, আইএলটিএস আর টোফেল হচ্ছে একটা অল্টারনেটিভ, যে কোনো একটা করলে হয়। আর জিআরইটা একটু অন্যরকম। জিআরইটা হচ্ছে ওই যে মানুষ যারা ইসলামে আছে বুঝবে যে হেফজো পড়ে না, 30 পারা মুখস্থ করে, তো এরকম করে প্রায় 1003 নতুন ওয়ার্ড মুখস্থ করা লাগে, যেটা আমরা কোনোদিনই দেখি নাই। পড়তে গেলে মনে হবে এই ওয়ার্ডও ইংলিশে আছে নাকি, জানি না তো এরকম। তো জিআরই হচ্ছে ইউএসএ তে মেইনলি লাগে, মেইনলি হচ্ছে অন্যতম ক্রাইটেরিয়া ইউএসএ তে ফান্ড পাওয়ার। আর ইউএস এর সাথে সৌদি তো অনেক ভালো রিলেশন, সৌদিরও কয়েকটা ভার্সিটিতে জিআরই লাগে, কিং ফাহাদ, কিং সৌদ, হ্যাঁ এরকম কয়েকটা ভার্সিটিতে। তো আসলে কোথায় সে আইএস লাগে কি লাগে না এগুলা চিন্তা হলো পরে করা লাগবে। চেষ্টা করতে হবে যে আমি আইএস পরীক্ষা দেই, একবার ভালো হয় নাই, ঠিক আছে 5.5 পাইছি, পরে বা 6 পাবো, 6.5 পাবো। আমি একটু ওভারঅল বলে নেই, যদি আইএলটিএস এ কেউ 6.5 পায়, বিশ্বের যে কোনো দেশে সে যাইতে পারবে। যদি আইএলটিএস এ 6 পায়, ইউজুয়ালি জার্মানি বা ইউরোপের যে কোনো ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারবে, বা সে মালয়েশিয়াতেও পারবে। ইভেন অস্ট্রেলিয়াতেও কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস এ 6 অ্যাকসেপ্ট করে। তো ওইটা নিয়ে আসলে খুব বেশি কনসার্ন, মানে 8-9 গুলা স্বপ্ন না দেখে টার্গেট করতে হবে। 7, 7.5 পাইলে মোর দেন এনাফ, 6.5 বা 6 পাইলেও অখুশি হওয়ার কিছু নাই। আর যদি এরকম কোন ইউনিভার্সিটি থাকে যেখানে আইএলটিএস লাগে না, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা কাজে লাগে। এটা কি জিনিস? এটা হচ্ছে ডিপার্টমেন্টের চেয়ারপারসন স্যার আছে, বা হাসান মারুফ স্যার আছে, শাহরিয়ার স্যার আছে, ওদের কাছে ফিজিক্যালি দেখা করলে এটা কি লেটার যখন পাস করে চলে যাবে, ওই একটা লেটার ডিপার্টমেন্ট থেকে দেয় যে আমি এখানে 4 বছর যে ইংলিশে পড়ছি, এটার একটা লেটার দেয়। তো ওইটাতে অনেক সময় ওইটা সাবমিট করলে আইএলটিএসটা লাগে না আর কি। তো আইএলটিএস এর ওই ম্যাক্সিমাম বা মিনিমাম রেঞ্জ এটা ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সো ওইটা নিয়ে খুব বেশি কনসার্ন ইসের দরকার নাই, নিজে চেষ্টা করা দরকার। আর মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে যে আমি সব করব এটা না, এটা একটা অল্টারনেটিভ ওয়ে। আইএলটিএস থাকলে তার জন্য সব দরজা খোলা, বাট যার আইএলটিএস নাই সে ওই যে কোথায় কোথায় মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট চলে, ওইগুলা তখন তার খোঁজা লাগবে আর কি। এরপর হচ্ছে শামীম আহমেদ নামে একজন হ্যান্ড রাইজ করেছিলেন আর কি, আপনার যে কোশ্চেনটা আছে কাইন্ডলি একটু জিজ্ঞেস করবেন। জি ভাই, কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে ভাই, যেটা ওইটা বলা হয়েছে, আরেকজন করছিল কোশ্চেনটা। সো আমি হচ্ছে জিআরই নিয়ে একটু অ্যাড করি। আসলে আলটিমেটলি জিআরই, আইএলটিএস বা টোফেল এগুলো আসলে ডিফারেন্ট জিনিস। টোফেল আর আইএলটিএস এক জিনিস, স্যার যেটা বললেন আর কি। তো জিআরই নরমালি হচ্ছে কি আমরা যে অ্যাডমিশন টেস্ট দেই আমাদের দেশে আর কি ইন্টারমিডিয়েটের পরে। সো ইউএসএ তে বা নর্থ আমেরিকান যে কান্ট্রি গুলো আছে, এবং কিছু এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আর কি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এটা, যে জিআরই বেসিক্যালি আসলে ওই ইউনিভার্সিটির জন্য আসলে অ্যাডমিশন টেস্ট টাইপ, যে আপনাকে তারা নিবে যদি আপনি জিআরই ক্লিয়ার করতে পারেন, তাহলে তারা ভাববে যে আপনার ইউনিভার্সিটিতে পড়ার মতো হচ্ছে অ্যাবিলিটি আছে। মানে আমরা যেরকম অ্যাডমিশন টেস্ট দেই এই যে ইসের পরে, এইচএসসির পরে, তো জিআরইটা হচ্ছে আসলে ইউনিভার্সিটি গুলোর জন্য আসলে অ্যাডমিশন টেস্টের রেজাল্টের মতো।
আর আইএলটিএস আর টোফেল হচ্ছে আলটিমেটলি হচ্ছে আপনার ইংলিশের উপর কতখানি হচ্ছে আপনার ক্যাপাবিলিটি আছে, যেহেতু আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে সেখানে এনরোল হতে যাচ্ছেন, তো আপনার কমিউনিকেশন, রাইটিং স্কিল, রিডিং স্কিল কেমন, ক্লাস আপনি ঠিক মতো করতে পারবেন কিনা, কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবেন কিনা, সেইটার ক্যাপাবিলিটি হচ্ছে চেক করার জন্য আলটিমেটলি আইএলটিএস বা টোফেল হচ্ছে কি তারা নরমালি আস্ক করে, তাছাড়া কিছু না। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো স্টাডি গ্যাপ থাকলে কি কোনো প্রবলেম হয়? স্টাডি গ্যাপ থাকলে কোনো প্রবলেম হয় কিনা, স্টাডি গ্যাপ থাকলে কোনো, এই কোশ্চেনটার অ্যান্সার আসলে আমিই দেই। স্টাডি গ্যাপটা আসলে ডিপেন্ড করে যে আপনি যদি হচ্ছে কি ধরেন 2020-এ হচ্ছে কি আপনি গ্রাজুয়েশন হচ্ছে কমপ্লিট করলেন আর কি, তো এরপরে আপনি যদি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি কানেক্টেড হয়, আপনি জব করছেন, 1 বছর 2 বছর জব করলেন, সো ইন দ্যাট কেস এটা আলটিমেটলি এক্সপেরিয়েন্স হিসেবে, যেমন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন প্রোগ্রামের জন্য হচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন। যেমন ধরেন আমি হচ্ছে কি জেসি আপু, আমি যদি ভুল বলে থাকি তাহলে একটু কারেকশন করে দিন আমাকে। ধরেন আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছেন, আপনি জাস্ট আফটার গ্রাজুয়েশন আপনি কোনো আইটি কোম্পানিতে হচ্ছে জব করলেন অ্যাজ এ প্রোগ্রাম ডেভেলপার অথবা হচ্ছে ওয়েব ডেভেলপার, এরকম হিসেবে হচ্ছে কাজ করলেন 2 বছর। তো এরপরে 2 বছর পরে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি এখন এমএসসি করবেন। সো ইন দ্যাট কেস মার্ক মাই পয়েন্ট, এটা আপনার হচ্ছে যে বেনিফিট হিসেবে হচ্ছে আপনার সিভিতে হচ্ছে কাউন্টেড হবে, কারণ যখন আপনি যে সকল জিনিস হচ্ছে পড়াশোনা আগে করেছিলেন, মানে গ্রাজুয়েশন করেছেন, সেটা নিয়ে যদি আপনি আইটিতে, যেহেতু এটা টোটালি একদম ডিরেক্টলি হচ্ছে অ্যাপ্লাইড হচ্ছে একটা ব্যাপার, আপনি যদি প্রোগ্রাম ডেভেলপার হিসেবে কাজ করে থাকেন তাহলে কিন্তু প্রোগ্রামের উপরে আপনার যে স্কিল, যে এক্সপার্টিজমটা আছে সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে। সো আপনি যদি এমএসসি তে এই আইটির উপরেই বা প্রোগ্রামিং এর উপরেই যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, তাহলে এই স্টাডি গ্যাপ যদিও আপনার ছিল, কিন্তু আপনি কিন্তু ওই ফিল্ডেই হচ্ছে কর্মরত অবস্থায় ছিলেন। তো এটা আলটিমেটলি ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, আমি আবার মার্ক করছি, বাট যে সকল ইউনিভার্সিটি হচ্ছে টেকনিক্যাল এডুকেশন নিয়ে কাজ করে তারা এটা অনেক বড় একটা বেনিফিট হিসেবে আসলে অ্যাড করে নেয়। ইভেন কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে প্রিফারও করে, যে যদি হচ্ছে কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, বিভিন্ন ধরনের ফান্ডিং অপশন অথবা হচ্ছে কিছু কিছু প্রোগ্রামের জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই এক্সপিরিয়েন্স গুলোকে তারা খুব হচ্ছে ডিমান্ডিং করে আর কি। বাট যদি হচ্ছে আপনার গ্যাপটা এমন, এক্ষেত্রে কিন্তু আপনার স্টাডি গ্যাপ ছিল বাট আপনি এক্সপিরিয়েন্স আছে, আপনি ওয়ার্ক পজিশনে ছিলেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট আপনি যদি এমন হয় যে 20-এ গ্রাজুয়েশন করেছেন বাট এরপর আপনি 2 বছর কোনো কিছুই করেন নাই, না জব করেছেন, না কোনো ইন্টার্নশিপ করেছেন, না অন্য কিছুই করেন নাই, ইন দ্যাট কেস এটা একটুখানি, আমি নেগেটিভলি বলবো না, একটুখানি হচ্ছে অফবিট হিসেবে কাজ করে। কারণ যদি আপনি হচ্ছে কি ওয়ার্কে থাকেন তাহলে আলটিমেটলি দেখা যায় যে আপনি আপনার নলেজটাকে কাজে লাগিয়েছেন, আপনি কিছু স্কিল হচ্ছে ডেভেলপ করেছেন। বাট আপনার যদি একদম পিওর যে স্টাডি গ্যাপটা থাকে সেটা যদি থাকে, কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এটা আলটিমেটলি হচ্ছে একটা প্রোগ্রাম একটুখানি প্রবলেম হচ্ছে হিসেবে হচ্ছে কাউন্ট করা যেতে পারে আর কি। আচ্ছা, মাসুম ধন্যবাদ তোমাকে সুন্দর করে বলার জন্য আর কি। এখানে আরো 2টা কোশ্চেন ছিল আর কি। অস্ট্রেলিয়া কানাডাতে এমএসসি করতে গেলে আসলে প্রজেক্ট না থিসিস লাগে? প্রজেক্ট বা থিসিস এটা আসলে কোনো ফ্যাক্ট না আসলে বাইরে যাওয়ার ক্ষেত্রে, সেটা তুমি প্রজেক্ট নাও বা থিসিস নাও, এটা কোনো সমস্যা না আসলে। আরেকজন লিখছে, স্যার প্লিজ টেলস অ্যাবাউট এমওআই। এমওআই কি? এমওইউ হইতে পারে, এমওআই বলে আমি কিছু জানি না। যে লিখছে আমি জানি না সে আসলে কি বলতে চাইছে আর কি। আচ্ছা, আমরা আসলে অনেক সময় ধরে আসলে মানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর কি আমাদের। তো আমার মনে হয় যে আমরা এখানে আসলে কনক্লুড করতে পারি। অনেক কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করছি আর কি। তো আচ্ছা, জি স্যার, আরো অনেক হয়তো বা কোশ্চেন থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে করলে বা মাসুম স্যারের সাথে যোগাযোগ করলে মাসুম স্যার হয়তো বা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দিয়ে দিবে আর কি। তো আমি আমাদের চেয়ারম্যান স্যারকে একটু অনুরোধ করব যে আমাদের এই সেশনটা সম্পর্কে স্যার কিছু বলার জন্য আর কি। আমি আসলে প্রথমে বলবো যে বিশেষ করে মাসুম, আমাদের শাহরিয়ার ভাই, তারপরে আমাদের IEEE ক্লাবের যারা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে এবং আমাদের যে এক্স ফ্যাকাল্টি যারা, মানে এক্স স্টুডেন্ট যারা বাইরে থেকে আমাদের সাথে জয়েন করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের যে কাইন্ড স্টুডেন্ট তারা যেখানে পার্টিসিপেট করার জন্য খুব ধন্যবাদ। আমি মনে করি যে এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা আজকে একটা করলাম, এরপরে হয়তো আমরা 1 মাস পরে আবার করব। আমরা কিন্তু এই যে অনলাইনে রেগুলার এরকম বসতে পারি এবং আমাদের এই যে কনফিউশন গুলা ক্লিয়ার করতে পারি।
আমি সব সময় মানুষকে বলি, দুই তিনটা কথা বলি, যেটা আমি একটু বলতে চাই সেটা হলো, আমি মনে করি কি যে আমরা বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে আমরা খেলতেছি একাডেমিক লাইনে, আমরা এটা একটা লোকাল ক্লাবের ক্রিকেট খেলার মতো। এখান থেকে যারা ভালো তারা বের হয়ে খেলবে মনে করো যে জেলা লিগে, তার থেকে যারা ভালো তারা ন্যাশনাল লিগে খেলে। সেরকম আমাদের কিন্তু এখনো আমরা একদম লোকাল লেভেলের প্লেয়ার। আমরা একটা এখান থেকে যদি আমি বাইরে পড়তে যাই, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, তাহলে আমরা মোটামুটি আমার সেকেন্ড লেভেলে চলে গেলাম। সেখান থেকে যারা একদম টপ ইউনিভার্সিটিতে হয়তো পিএইচডি করবে বা টপ ইউনিভার্সিটি গুলাতে পোস্ট ডক করবে, তখন তারা একদম এলিট লেভেলে খেলা শুরু করলো। তো এটাতে যেটা হয় যে আমি একটা কুয়ার মধ্যে আছি, আমার আকাশটা এখনো অনেক ছোট। আমি যখন আস্তে আস্তে কুয়ার থেকে উপরের দিকে উঠবো, আমার আকাশটা অনেক বড় হবে। আমি কত নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হবে, নতুন কালচার দেখবো, নতুন নলেজ, নতুন জিনিস দেখবো, এবং এইটা কিন্তু আমাকে নিজে এজ এ হিউম্যান আমাকে এনরিচ করে। এখন আমি ধরে নিলাম যে আমাদের মধ্যে এখানে আমরা যারা যেহেতু এখানে আছি, আমরা ইন্টারেস্টেড বাইরে যাওয়ার জন্য, এই জন্য তো আমরা এখানে বসে আছি। তাহলে আমরা বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। এখন আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে যে আমার এইটার সম্পর্কে পড়াশোনা করতে হবে, জানতে হবে প্রত্যেকটা জিনিস। যখন প্রথম এখানে আপনার ফার্স্ট ইয়ারে কয়েকজন আছে, প্রথমে আপনি এখন শুনতেছেন আমি যে রিকমেন্ডেশন লেটার কি, মোটিভেশন লেটার কি, কি বলতেছে পাবলিকেশন, কিছুই তো জীবনে শুনি নাই। কিন্তু এই যে আজকে এখানে আসলেন, আপনি শুনলেন, সেরকম আমি আজকে এখান থেকে বিদেশে যাওয়ার ভিতরে আমার প্রায় 100টা আননোন আছে। একটা 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 করে আননোন ভাঙতে 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 বুঝতে 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 যাইতে হবে। কিন্তু যেই দিন এই জিনিসগুলো বুঝে যাব, তখন বুঝবেন যে এটা আসলে খুবই ইজি। এবং আমাদের প্রত্যেকে এখানে যারা যারা উপস্থিত আছেন, আমরা প্রত্যেকেই কেপেবল যে আমি বাইরে একটা ইউনিভার্সিটিতে ডেফিনেটলি অ্যাডমিশন নিয়ে যাইতে পারবো। এবং আমাদের মধ্যে হয়তো 80% কেপেবল যে আমরা ইনফ্যাক্ট স্কলারশিপ নিয়ে যাইতে পারবো। আর আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমি স্কলারশিপ নিয়ে যাব, আমার কষ্ট হোক। স্কলারশিপ নিয়ে গেলে যেটা সুবিধা, আমার যদি 1 বছর কষ্ট করা লাগে, আমার যদি কিছু টাকা খরচ হয়, স্কলারশিপের প্রথম মাসের টাকা দিয়ে আপনার সমস্ত খরচ উঠে আসবে। এবং স্কলারশিপ নিয়ে গেলে আপনি একদম সত্যিকারে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন, এবং তারপরে ওইটার বেসিসে আপনি হয়তো ইউরোপে জব করলেন এবং ওইখানে আস্তে আস্তে সেটেলও হয়ে যেতে পারবেন। তো এই জন্য আমি খুবই ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন মাসুম বানাইছে, এবং আমরা সবার ডিসকাশন থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাইছি এগুলো খুবই সলিড। আমি আশা করবো যে আপনারা এই সার্চটা কন্টিনিউ রাখবেন এবং আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করবেন। এবং আমরা যদি একটা কমিউনিটির মতো একজন একজনকে হেল্প করি, প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন আমরা এখন হয়তো গ্রুপে এগুলো নিয়ে কথা বললাম, লাগলে হায়ার স্টাডিজ অ্যাব্রড গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ একটা গ্রুপ আপনারা বানাইতে পারেন, সেখানে প্রত্যেকের ইনফরমেশন শেয়ার করতে পারেন, এই কালচারটা তৈরি করেন। তাহলে হবে কি, আজকে লিস্টে আমরা কতজন দেখলাম যে 10 জন হয়তো আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে এই পর্যন্ত বাইরে পড়তে গেছি। টোটাল গ্রিন ইউনিভার্সিটি থেকে হিসাব করলে হয়তো 40 জন হবে। আমরা কিন্তু একটু যদি আমরা অর্গানাইজ থাকি, আমার আগামী 5 বছর এই নাম্বারটা 200 ক্রস করতে 5 বছরও লাগবে। তাহলে আমাদের এই নেক্সট জেনারেশন কিন্তু আমরা প্রচুর এই কালচারটা তৈরি করতে পারি। তো এইটাই আমার একটা থাকবে। আর একটা যেটা আমাদের কোশ্চেনের মধ্যে আসছিল যে গ্রিন ইউনিভার্সিটি থেকে আমরা কি করতেছি, গ্রিন ইউনিভার্সিটি থেকে আমরা আসলে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এমওইউ সাইন অলরেডি, অস্ট্রেলিয়া, কানাডার সাথে আমাদের করা আছে 2টা ইউনিভার্সিটির সাথে। এখন আমরা এই মুহূর্তে টার্কি একটা ইউনিভার্সিটির সাথে আর ইংল্যান্ড একটা ইউনিভার্সিটির সাথে আমরা চেষ্টা করতেছি। তো এই এমওইউ গুলা হইলে তখন এমন হইতে পারে যে আমাদের এখান থেকে ওই মাস্টার্সে পড়তে যাওয়ার একটা পাথওয়ে বা ইভেন ব্যাচেলারের একটা সেমিস্টার ওখানে করার পাথওয়ে তৈরি হতে পারে। তবে এগুলাতে যেটা হয়, এটা আমিও যখন আমি যখন ব্যাচেলার স্টুডেন্ট ছিলাম, আমিও ভাবতাম যে ইউনিভার্সিটি যে সুযোগগুলো আছে ওখান থেকে আমি কিছু একটা পাইলে আমার তো হয়ে যায়। কিন্তু আলটিমেটলি ওগুলা হয় না, কারণ ওগুলা খুবই কমপ্লিকেটেড, ওই কনস্ট্যান্টের সাথে মিলে না। এবং ওখানে এমন একটা দেশে যাইতে হবে যে দেশে আমার কোরিয়া যাওয়ার কথা ছিল, কোরিয়া আমার যাইতে মন চায় না ওই সময়। তো আমি সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমি আমার ডেস্টিনেশন আমি চুজ করব, আমি কোন দেশে যাবো এটা আমি চুজ করব এবং সেই পাথওয়েটা আমি বানাবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমার 10 মিনিট 2টা বাজতে আছে, তো বাকিদের থেকে একটু শুনে আমরা আজকে শেষ করে দিই। থ্যাংক ইউ। আমি বলছি ইন দ্যাট কেস, তো আমি হচ্ছে আসলে শাহরিয়ার স্যার থেকে শুরু করে আসলে ট্রিপলি ক্লাবের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি তারা আমার চেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন আর কি।
আর আমার সাইড থেকে আসলে আলটিমেটলি আই এম রিয়েলি সরি যে কিছু চ্যালেঞ্জেস বা অবস্টাকল ছিল, যেমন হচ্ছে অনলাইনে প্রবলেম হচ্ছিল। আর আই হোপ কি ভবিষ্যতে হচ্ছে যদি ফিজিক্যালি আসলে সেমিনার অর্গানাইজ আমরা করি তাহলে হচ্ছে আরো বেশি ইনফরমেশন হচ্ছে পাস আউট করা সম্ভব হবে আর কি। আর আমার সাইড থেকে হচ্ছে আমি রহমতুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার আসলে স্যারের হাতে অনেক কাজ ছিল, বাট আমি রিকোয়েস্ট করার পর আলটিমেটলি ইফতারের সময় হচ্ছে আসলে সময় ম্যানেজ করে সময় দিয়েছেন। ফয়সাল ভাইকে অনেক ধন্যবাদ, জেসি আপুকে অনেক ধন্যবাদ আসলে এত কিছু পরে হচ্ছে সময় মেনটেন করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর কি। মারুফ স্যার, আপনি যদি কিছু বলতে চান। না, ধন্যবাদ আসলে মাসুম, সুন্দর একটা আমাদের সেশন হলো আর কি। অনেকের আসলে অনেক কোশ্চেন ছিল, অনেক কিছু এখানে আসলে জানার আছে। স্যার যেটা বললো আর কি, হয়তো বা ধাপে ধাপে তারা সেই জিনিসগুলো জানতে পারবে আর কি। জাস্ট একটু বলে দেই, ওই যে একজন বললো যে এমওআই মানে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমি জানতাম না মিডিয়াম অফ ইনস্ট্রাকশনকে যে এমওআই বলে। সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের কোনো সমস্যা নেই, এটা আমাদের ইউনিভার্সিটির পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হয়, এই বিষয়ে কোনো সমস্যা নেই। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে তুমি যদি বাইরে যেতে চাও সেক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাকে সেটা প্রোভাইড করবে আর কি। আচ্ছা, আর স্যার আমরা কি নেক্সটে বা আরো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি আমরা গ্রিন ইউনিভার্সিটির মাধ্যমে যেতে পারবো কানাডা বা আমেরিকা, অস্ট্রেলিয়া? স্যার তো সেটা বললোই যে আমাদের যদি এমওইউ থাকে, এমওইউ এর জন্য আমাদের কাজ হচ্ছে, যদি এমওইউ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আর কি। তো তোমার হচ্ছে গিয়ে অ্যাডমিশন নিয়ে ওখানে যাওয়ার একটা সুবিধা থাকে আর কি। সো যেতে পারবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বা তুমি নিজের স্বেচ্ছাতেও যেতে পারবা আর কি, তুমি নিজে ইচ্ছা করেও কিন্তু যেতে পারবা আর কি, কোনো সমস্যা নেই। কানাডা বলো, অস্ট্রেলিয়া বলো, যে কোনো কান্ট্রিতেই তুমি আসলে যেতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অনেকে রিকোয়েস্ট করছে ওই আমাদের স্লাইডটা যেন আমরা শেয়ার করি একটু। তো মাসুম, এটার ব্যাপারে তুমি হয়তো বা ফেসবুকে যে ক্লাবের পেজ আছে ওখানে হয়তো বা স্লাইডটা শেয়ার করতে পারো, এবং রেকর্ডিংটাও হয়তো বা ওখানে শেয়ার করতে পারো। যাদের জয়েন করতে পারেনি তারা হয়তো বা রেকর্ডিং দেখে কিছুটা উপকৃত হবে আর কি। তো সবাইকে আসলে ধন্যবাদ, বিশেষ করে আমাদের বাইরে থেকে যারা জয়েন করছে, আমাদের ফয়সাল, জেসিয়া, ওদেরকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ ধন্যবাদ হচ্ছে গিয়া খান রহমতুল্লাহকে আমাদের সাথে এই সেশনে আসলে জয়েন করার জন্য। তো আমি জাস্ট খান রহমতুল্লাহর কাছ থেকে দু চারটা কথা শুনে আসলে সেশনটা আসলে ইন করে দিচ্ছি আর কি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্যার। খান রহমতুল্লাহ স্যার, প্লিজ। আমি শুরুতে আবার একটু সরি বলতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসলে ইফতারের সময় ছিল, তো আমি আসলে একজন ভালো বক্তার থেকে একজন ভালো শ্রোতা শুনতেও পছন্দ করি। অনেক কথা বলছে, আমি আসলে মিস করে গেছি। এবার আমি একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি এখানে, যে মানুষ হায়ার স্টাডি করতেছে। আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, শাহরিয়ার ভাই, তারপরে হাসান মারুফ, ওনারাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে। তো আমরা বাইরে থেকে হায়ার স্টাডি করে দেশে যে আবার কোথাও চাকরি করব, দেশে চাকরি বাজার আমরা জানি কঠিন। তো হায়ার স্টাডি দেশের বাইরে করতে চাইলে ফোকাস থাকতে হবে যে আমি বাইরে আসলে সেটেল হতে যাব আর কি। আর দেশে হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে ওইখানে আসলে ব্যাচেলরের উপরে আর কোনো ডিগ্রি আসলে দরকার নাই। মাস্টার্স বা পিএইচডি যে জ্ঞানটা অর্জন হয়, এই জ্ঞান হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দেশে কোনো ধরনের ফিল্ড নাই। এটা হচ্ছে স্যাড বাট একটা ট্রু হিস্টোরি অফ আওয়ার কান্ট্রি। সো এখন তার মানে হচ্ছে আমরা যদি হায়ার স্টাডি করতে চাই, আমার মাইন্ড সেট করা লাগবে যে আমি হচ্ছে লং টার্ম থাকার চিন্তা করবো, যে কোনো একটা কান্ট্রিতে গেলাম, আমার এরপরে ভিশন কি হবে বা আমি এরপরে কি করতে চাচ্ছি। তো এইভাবে একটু ফোকাস করা, এই অনুযায়ী হচ্ছে রিজিয়নটা নিজে চুজ করা আর কি। ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার বা আইএলটিএস এর ঝামেলা এই জিনিসগুলোতে কম, বা টিউশন ফিতে অনেক আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবাই যে পড়ে ধনী না, বরঞ্চ গ্রিনে আমি দেখছি অধিকাংশ ছেলেরাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির। এদের জন্য হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে হচ্ছে বেশি বেটার, যেসব ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে টিউশন ফি লাগে না। স্পেশালি আমি দেখছি জার্মানি অধিকাংশ ইউনিভার্সিটি লাগে না, আশেপাশে কিছু কান্ট্রি আছে, যে বেলজিয়ামে টিউশন ফি লাগে না, নেদারল্যান্ডে কিছু ইউনিভার্সিটি আছে, সুইডেনে অবশ্য এখন লাগে, একটা ইউনিভার্সিটি আছে এখনো লাগে না। তো এখানে গেলে হয় কি, যদি টিউশন ফিটা না লাগে, মানে আমার পড়ার কোনো খরচ নাই, থাকা খাওয়াটা নিজের, প্রত্যেকটা কান্ট্রিতেই অ্যাটলিস্ট সপ্তাহে 20 ঘন্টা করে ভিসার সাথে ওয়ার্কিং পারমিট দেওয়া থাকে, যে 20 ঘন্টা কাজ করতে পারবে। ওই যে 20 ঘন্টা, ওই 20 ঘন্টায় যে ইনকামটা করে,
ওই ইনকামে আসলে যদি বাজে অভ্যাস না থাকে 2 জন মানুষ থেকে খেয়ে চলতে পারবে, এরকম একটা ইনকাম করা যায় যদি ওই সপ্তাহে 20 ঘন্টা বাইরে কাজ করে। কাজ যে কোনো কাজ হতে পারে, সেটা এই যে ম্যাকডোনাল্ড, কেএফসি এগুলাতে হতে পারে, বড় যে মিনা বাজার, স্বপ্ন, এরকম করে বড় বড় যে শপিং, মানে এটার কি বলে, এই মার্কেট গুলার ওইখানেও সেলস হিসেবে কাজ করে। আবার যেটা আছে হচ্ছে যে প্রফেসররা মাঝে মাঝে টিএশিপ দেয়, মানে প্রফেসরের আন্ডারে ল্যাবে ক্লাস নেয়, যে ব্যাচেলারের প্রফেসরের সিটির খাতা দেখে দেয়, তারপরে মার্কস তুলে তুলে দেয়, এগুলাতে আলাদা টাকা দেয়। তো এটা পাইলে সব থেকে ভালো হয়, তাহলে ক্যাম্পাসের ভিতরে, তার বাইরে আর কোনো কাজ করা লাগে না। এইসব ব্যাপার চিন্তা ভাবনা করলে আমি পার্সোনালি প্রিফার করি যে ইউরোপটা হচ্ছে সেরা। অস্ট্রেলিয়াতে যেহেতু আমি আছি, অস্ট্রেলিয়ার অবস্থা বলি, এখানে মাস্টার্সে মোটামুটি মানের ইউনিভার্সিটিতে আসলে সেলফ ফান্ডিং আসলে টিউশন ফি লাগবে 60 লাখের মতো, 2 বছরে 60 লাখ টাকা টিউশন ফি। তো এখানে যেটা হয়, যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট আছে মাস্টার্সে আসে, ওরা টিউশন ফি এবার পায়। আরো ভালো যদি লাখ থাকে তাহলে হয়তো বা পার মান্থে কিছু টাকা ওভারসি থেকে পায়, বা টিউশন ফিও এবার পায় আর কি, যদি ভালো মতো হিট করতে পারে আর কি, টু দা পয়েন্টে। আর পিএইচডি তে এখানে ফান্ডিংটা তুলনামূলক একটু ফ্লেক্সিবল, বাট এখানেও পাবলিকেশন একটা বড় ফ্যাক্টর। তো আবার ইউএসএ তে গেলে জিআরই একটা ঝামেলা আছে। তো এই ফিল্ড গুলাতে আমাদের ইউনিভার্সিটিতে হলো মাল্টি ডাইমেনশনাল টিচাররা আছে, বিভিন্ন দেশ থেকে পড়ে আসছে, দেশের ভিতরেও পড়তেছে, ঠিক আছে। আর মাঝখানে কে যেন একজন বলছিল, স্যার ক্রেডিট ট্রান্সফার করে চলে আসতে চাইলে, আমি এটা কোনোদিনই সাপোর্ট করি না যে কেউ ব্যাচেলার দেশের বাইরে এসে পড়ুক। আমাদের দেশের ব্যাচেলার বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পিটেবল, অনেক ভালো। আমাদের ব্যাচেলারের যে পড়াটা, এটা বিশ্ব অন্যতম সেরা। আমরা বাইরে গেলে আমাদের মতো ম্যাথ ভালো কেউ পারে না, আমাদের মতো ফিজিক্স, আমাদের মতো কেমিস্ট্রি ভালো বুঝে এরকম খুবই কম আছে। তো এই ব্যাচেলার লেভেলটা আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে করাই ভালো। যদি কেউ এরপরে আসতে চায় মাস্টার্সে বা পিএইচডি তে, আসাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর লং টার্ম চিন্তা করা দরকার যে কিভাবে কি করলে কোন দেশে, যেমন আমাদের এখানে এখন হচ্ছে সিটিজেনশিপ দিচ্ছে খুব, যাদের মাস্টার্স রিসার্চের মুডে মাস্টার্স করা আছে এবং এটা 3 বছরের ভিতরে শেষ হয়েছে, তারা এখন সিটিজেন হয়ে যাচ্ছে। তো আনফরচুনেটলি আমার জুনিয়র যারা ছিল ইউনিভার্সিটি মালয়ার, ওরা দুজন একজন সিটিজেন হয়ে গেছে। আমার তো মাস্টার্স অনেক আগে। হাওয়েভার এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া মাঝে মাঝে বিভিন্ন দেশে দেয়। ইউরোপিয়ান কান্ট্রি গুলাতেও কিন্তু আসলে মানুষ খুব কম, ওরা স্কিল লোক চায়, ওরা ইঞ্জিনিয়ার চায় দেশের ডেভেলপমেন্টের জন্য। আমাদের দেশে আমাদের দাম না থাকলেও বাইরের দেশে আসলে দাম আছে। তো নিজেকে ওইভাবে ফোকাস করতে হবে। আর এখানে অনলাইনে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে ক্লাবের, আমাদের শারীর ভাই থেকে শুরু করে সব সদস্যরা যারা আছে, অন্য ডিপার্টমেন্টে যারা আছে, আমার বন্ধুবর হাসান মারুফ, স্নেহের মাসুম, বাইরে স্নেহের জেসিয়া আছে, ফয়সাল আছে, মাইদুল আছে, আর সর্বোপরি আমাদের চেয়ারপারসন স্যার শিয়াব স্যার। I feel to work under his guidance, but I am unlucky regarding this issue. But আমি তাকে খুব মিস করি। I hope one day I will work with him again. So সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আর আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিছি আর কি, যদি কারো কোনো কোয়ারি স্পেশালি থাকে, যদি মনে হয় যে আমার সাথে কমিউনিকেট করার জন্য, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আইড লাইক টু হেল্প ইউ গ্ল্যাডলি, নো প্রবলেম। সবাই ভালো থেকো, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার। স্যার তাহলে হচ্ছে আপনাদের কনসার্ন নিয়ে হচ্ছে স্যার মিটিংটা তাহলে এন্ড আপ করে দেই। হ্যাঁ মাসুম, দিতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন। আর এরপরে যদি কারো কোনো কোয়ারিজ থাকে আর কি, আমরা যখন ফিজিক্যালি হচ্ছে ইউনিভার্সিটিতে যাব, আমার কাছে আসতে পারেন। মারুফ স্যার হচ্ছে এই ব্যাপারে অনেক হেল্পফুল, মারুফ স্যারের কাছে যেতে পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই। স্যার কি কিছু বলবেন স্যার? আমি জাস্ট আমাদের আসলে ত্রিপলি ক্লাবকে একটু ধন্যবাদ দিতে চাই শেষমেশ, যে ওরা খুব সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে। আমরা আশা করি এই ধরনের আরো প্রোগ্রাম সামনে পাবো। অনেক ধন্যবাদ ত্রিপলি ক্লাবকে। ওয়েলকাম স্যার। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার।